এভরিওয়ান। টেক অ্যান্ড টেলস বাই সজীব ঘোষের অক্টোবর সিরিজের যে পডকাস্ট হচ্ছে সেটার চতুর্থ এবং শেষ পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বের বিষয় হচ্ছে গিয়ে আমরা এই যে নেক্সট এরা অফ এভলিউশন অফ এআই যে আসতে যাচ্ছে, সেখানে আমরা কিভাবে থ্রাইভ করতে পারি, কিভাবে আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি যাতে করে এ আমাদেরকে হটাতে না পারে। তো আপনারা ইতিপূর্বে আমাদের পূর্ববর্তী যে পর্বগুলো সেগুলো দেখে এসেছেন বোধহয়। প্রথমে আমরা শুরু করেছিলাম যে নলেজ ম্যানেজমেন্ট দিয়ে, তারপরে আমরা আস্তে ধীরে এআই লিটারেসি এবং এআই রেভলিউশন নিয়ে কথা বলেছি, এরপরে আমরা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এবং আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স নিয়ে কথা বলেছি, এবং অবশেষে আমরা আজকে এই পর্বে ওভারঅল সবকিছু নিয়ে ধারণা দিব এবং কিভাবে আমরা নেক্সট এরাতে নিজেদেরকে প্রস্তুত করতে পারবো সেটা নিয়ে কথা বলবো। আর সেটা নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর অভিজিৎ মন্ডল দাদা। তিনি বর্তমানে অ্যামাজনের অ্যামাজন অ্যাডস অ্যাড র্যাঙ্কিং সেকশনে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। উনি পিএইচডি সম্পন্ন করেছেন ইউনিভার্সিটি অফ কানেক্টিকাট থেকে কম্পিউটার সায়েন্সে, এবং উনি ওনার আন্ডারগ্রেড সম্পন্ন করেছেন বুয়েটে সিএসসি থেকে। আহ, দাদা, আপনি যদি আপনার আরেকবার একটু পরিচয় দিয়ে দেন, এবং আপনাকে অবশ্যই স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে সময় দেওয়ার জন্য এবং কথা বলার জন্য। তো প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সজীব। তোমার আগের 3টা পর্ব আমি ফলো করতেছি। খুব চমৎকার একটা সিরিজ। তোমার উদ্যোগের জন্য সাধুবাদ। আশা করি এটার মাধ্যমে আর কি বাংলাদেশের অনেক যারা আর কি এআই নিয়ে বা টেক নিয়ে ইন্টারেস্টেড তাদের অনেকের উপকার হবে। এবং যারা ইভেন পিএইচডি বা মাস্টার্সে রানিং স্টুডেন্ট কিংবা টেক ইন্ডাস্ট্রিতেও আরেকটু ভালো করতে চাচ্ছে তাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো মানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড এবং অনেক ট্র্যাকের স্টুডেন্টের এটা হেল্প করবে আশা করি। আর আমার পরিচয় তুমি বেশিরভাগই দিয়েছো। আর বলা যায় যে আমি গত 3 বছর যাবত, এখন পৌনে 3 বছর বলা যায়, 2 বছর 10 মাস যাবত হ্যাঁ সফটওয়্যারে মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। এবং বলা যায় একই টিমে আসলে আমি রিসেন্টলি একটা নতুন টিমে মানে আমার টিমেরই এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে আর কি মুভ করছি মানে। সো অ্যামাজন অ্যাড র্যাঙ্কিং এর সাথেই আছি। এবং এখানে আর কি বেশ হ্যাপিলি আর কি আরো থাকার ইচ্ছা আছে কিছুদিন। তো দাদা হচ্ছে, অনেকেই আমরা জানি না যে এই যে অ্যামাজন অ্যাডস এটা কিভাবে কাজ করে বা আসলে জবটা কি, এটা নিয়ে যদি আমাদেরকে একটু আরেকটু বলতেন যে এখানে আপনার কাজটা আসলে কি, এটা কিভাবে আমাদেরকে ইম্প্যাক্ট করে। আচ্ছা, তো শর্টকাটে বলা যায় যেটা আর কি মানে বাইরের মানুষদের জন্য বুঝতে সহজ হয় মানে নর্মালি আমরা অ্যাড বলতে যেটা বুঝি যে লাইক ফেসবুকে যখন আমরা কি স্ক্রল করতেছি মানে মাঝখানে একটা পেজের মাঝখানে দেখা যাচ্ছে একটা গেমের অ্যাড আসতেছে বা একটা প্রোডাক্ট কেনার জন্য অ্যাড আসতেছে। তো আমাদের হচ্ছে আসলে অ্যামাজন.কম বেসড বেশি আর কি অ্যাড, যখন আমরা অ্যামাজনের অ্যাড চিন্তা করি। তো অ্যামাজন.কমটাই অনেক বিগার প্ল্যাটফর্ম আমাদের জন্য। সো আমাদেরকে আসলে কাস্টমার আলাদা করে খুঁজতে হয় না, আমরা বরং যেটা করি যে কাস্টমার অলরেডি আছে। তো আমাদের অ্যাডটা একটু ডিফারেন্ট সেন্সে বলা যায় যে যেটা হয় যে প্রোডাক্ট যারা বিক্রি করে, যেমন যেসব কোম্পানি, যেমন সাপোজ সেটা নাইকি হতে পারে, রিবক হতে পারে, আমি জুতার যদি চিন্তা করি। তো এই ধরনের বড় কোম্পানিগুলো আমাদের কাছে আসে এবং এসে তারা হচ্ছে তাদের প্রোডাক্টটা শো করতে চায়। তো এরা হচ্ছে আমাদের কাস্টমার। আমাদের কাস্টমাররা আর কি মানে অ্যাডের কাস্টমার যেটা বোঝাচ্ছি, যে অ্যাডের কাস্টমার বলতে আর কি যে আমি যখন অ্যামাজন.কমে একটা প্রোডাক্ট কিনতেছি আমি নিজে আসলে অ্যামাজন.কমের অ্যাডের প্রোডাক্ট মানে অ্যাডের কাস্টমার না। তো আমাদের কাস্টমার হচ্ছে ওই নাইকি কোম্পানি। তারা এসে তাদের নাইকির জুতা চাচ্ছে যে তারা সবার উপরে শো করে। তো এটার জন্য আমাদেরকে বেশ ভালো পরিমাণ তারা পে করে। তো এক একটা আমাদের একটা নির্দিষ্ট রেট আছে বা কোম্পানির পলিসি আছে যে অনুযায়ী সেটা আর কি অ্যাডগুলো শো হবে। তো অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের যে অ্যালগোরিদমের থ্রুতে আর কি যখন আমরা একজন আর কি অ্যাকচুয়াল কাস্টমার যারা আর কি অ্যামাজন.কমে ব্রাউজ করতেছে, সে আর কি যখন সার্চ করতেছে যে রানিং শু এই ধরনের প্রোডাক্ট সে যখন কেনার জন্য খুঁজতেছে, তখন সেই যে রানিং শু এর জন্য যে সাজেশনগুলো আসতেছে, যখন প্রোডাক্ট যদি লিস্ট দেখি, যখন আমরা সার্চ দিই এন্টার বাটন, তখন ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমাদের সফটওয়্যারটা রান করে যে কিভাবে কোন প্রোডাক্ট কোন অর্ডারে আসবে। যে নাইকি আসলো একে, দুই আসলো রিবকের একটা জুতা, 3 নম্বরে দেখালো আরেকটা নাইকির জুতা আসলো, এই যে পরপর এই যে প্রোডাক্টগুলো আসা, যে সিরিয়াল বা র্যাঙ্কিং, এইটা হচ্ছে আমাদের অ্যাড র্যাঙ্কিং বলা যায়।
যে কোনটা কোন অর্ডারে শো করলে কাস্টমার কাস্টমারের ইমপ্রেশন বেটার থাকবে, বা কাস্টমার মোর লাইকলি ওটার উপর ক্লিক করবে, বা মোর লাইকলি সেই প্রোডাক্টটা কিনবে। সেটার উপর বেস করে আমাদের অ্যালগোরিদমটা আর কি রান করে। এবং কোম্পানির লাভেরটাও একটা বিষয়, যে আমাদের কোম্পানির রেভিনিউ বাড়বে এটার মাধ্যমে। সো এটা ভিতরে অনেকটা কমপ্লিকেটেড অ্যালগোরিদম রান করে। সো আমি আসলে টেকনিক্যাল ডিটেলস যেতে যাচ্ছি না, আমি জাস্ট বলতে যাচ্ছি যে মানে অ্যাড র্যাঙ্কিং জিনিসটা কি, মানে জেনারেল মানুষের চোখে আর কি। থ্যাংক ইউ দাদা। মানে জিনিসটাকে আসলে দেখা যায় যে অনেক কাজের ভিতরে অনেক কমপ্লেক্স জিনিসগুলো থাকে, সব হয়তো এভাবে বোঝায় ওঠা যায় না, বাট লিস্ট কি জিনিসটা কিভাবে কাজ করে এটা আপনি সুন্দরভাবে বুঝিয়েছেন। তো আপনার, আমার একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে আপনি জবের যে কোনো একটা অ্যাকমপ্লিশমেন্ট বা কোন একটা প্রসেস কিভাবে কাজ করছে আপনি খুব সুন্দর করে আমাদের সাথে শেয়ার করেন। তো আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী, আপনি যেহেতু ইন্ডাস্ট্রি, এটা বড় একটা টেক কোম্পানির ইন্ডাস্ট্রির সাথে একদম হ্যান্ডস অন আপনি দেখছেন, কাজগুলো করছেন ইন্ডাস্ট্রি লেভেলে, একদম প্রোডাক্ট লেভেলে। তো সেক্ষেত্রে আমার কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করতে গিয়ে এই বিগত যে 2 বছর 10 বছর যে কাজ করেছেন, একটা চেঞ্জ কি আপনি লক্ষ্য করেছেন কিনা? এই যে এআই রেভলিউশন, এত কিছু আসছে, এত কিছু চলে আসছে, এর মাঝে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কোনো একটা প্যারাডাইম শিফট হয়েছে কিনা? আপনি এটা এক্সপিরিয়েন্স থেকে একটু যদি বলতেন আমাদের। হ্যাঁ, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে তোমার সাথে আমি আগে একটা মনে হয় সেমিনার করছিলাম, সেদিনও বলছিলাম যে গত বছর সেপ্টেম্বর থেকে আমি একটা চেঞ্জ দেখতে পাচ্ছি, মানে বিগ চেঞ্জ। মানে অনেকগুলো, যে ডেলিভারি স্পিড, যদি আমি বলি যে ডেলিভারি স্পিড বা এক্সপেকটেশন ওভারঅল, মানে সবকিছু মিলিয়ে একটা চেঞ্জ চলে আসছে ইন্ডাস্ট্রিতে। এখন ইন্ডাস্ট্রি অনেক ফাস্ট মুভিং হয়েছে আর কি, আমার কাছে মনে হয়, এবং চেঞ্জটা খুব সাডেনলি হয়েছে গত 1 বছর যাবত। মানে এখন 1 বছরের বেশি সময়, যে যেটা হয়েছে যে এখন অনেক বেশি এআই টুল ব্যবহারের কারণে জিনিসগুলো আর কি, সফটওয়্যার ডেভেলপমেন্টটা অনেক ফাস্টার হয়ে গেছে। মানে সফটওয়্যার ডেভেলপমেন্টটা এখন আর লিনিয়ার স্পিডে চলতেছে না, মানে একটু বেটার স্পিড, এক্সপোনেনশিয়াল বলবো না, বাট অনেক বেশি স্পিডে রান করতেছে আর কি সফটওয়্যার ডেলিভারি। আমাদের যেটা আমাদের কোম্পানির ভাষায় বলে আর কি, ডেলিভারি মানে বায়াস ফর অ্যাকশন বলি আমরা, সেই বায়াস ফর অ্যাকশনটা আর কি অনেক বেশি এক্সপেক্ট করা হচ্ছে আর কি, যে আমরা যেন আরো দ্রুত আর কি কাজ ডেলিভারি করতে পারি এআই টুলগুলো ব্যবহার করে, এরকম একটা এক্সপেকটেশন আছে আমাদের উপর। এবং আমাদের এটার মানে রিফ্লেকশন আমাদের লাইফেও আসছে, যে আমরাও চেষ্টা করতেছি যতটুকু দ্রুত সম্ভব, যে বিভিন্ন এআই টুলে আমরা এখন কোম্পানির ম্যানেজমেন্ট, তবে টপ ম্যানেজমেন্ট অ্যান্ড ডিজেসি লেভেল থেকেই আর কি অনেক বেশি ফান্ডেড সব কিছু এআই টুলগুলো আর কি। আমাদের নিজস্ব আর কি অ্যামাজন কিউ যেটা, সেটা অনেক বেশি ফান্ডেড। তো এই অ্যামাজন কিউ ব্যবহারের প্রতি সবার একটা আর কি ফোকাস আছে, সেটা একেবারে টপ ম্যানেজমেন্ট কোম্পানির সিইও থেকে শুরু করে সবাই চাচ্ছে ম্যানেজমেন্ট থেকে, যে আমরা যেন একটু বেশি করে এআই টুল ব্যবহার করি, এবং এআই টুল ব্যবহার করে আমরা যেন আমাদের প্রোডাক্টিভিটি বেশি করে বুস্ট করতে পারি, এরকম একটা কি গোল আমাদের মধ্যে আছে আর কি, সবার মধ্যে। তো এটা করতে গিয়ে দাদা, মানে যারা একদম মনে করেন যে স্ক্র্যাচ থেকে কোড লিখছে বা পিওর কোডার, পিওর, তারা এআই ইউজই করবেন এরকম যে একটা ব্যাপার, তো তারা কি এটা মানতে রাজি? মানে লাইক হচ্ছে এই যে এআই এসে যে সবকিছু এখন যে অটোমেশন, ইভেন কোডিং অটোমেশন, ফুল প্রসেস অটোমেশন করে দিচ্ছে, সো যারা পিওর কোডার, যারা মানে এআই এর এই ব্যাপারটাকে খুব একটা নিতে পারে না, এরকম নিশ্চয়ই আছে, আপনি কি হ্যাঁ, বলতে পারবেন? হ্যাঁ, এরকম তো আমার আসলে মানে আমি আমার সামনেই আর কি অনেক বেশি দেখছি আর কি, যে আমাদের টিমে যখন আসলে একজন দুইজনই মাত্র এআই ব্যবহার করতো, আমাদের আর কি 16 জনের টিম, ধরা যায় যে একজন দুইজন বা তিনজন ম্যানেজার লেভেলে তো একদমই ব্যবহার করতো না। সো আচ্ছা। যদি আমি আর কি রিয়েল এক্সপিরিয়েন্স বলি, যে কয়েকজনের সাথে যখন আমি এআই নিয়ে কথা বলতাম, তারা এভাবে দেখতো জিনিসটাকে, যে ও, সে এআই ইউজ করে তার মানে সে হয়তো ভালো কোডার না সম্ভবত, তার এআই লাগে। কারণ কারণ সামান্য ফর লুপ ইফ এলস লিখতে কি এমন এআই দরকার হয়? কিন্তু কথা হচ্ছে যে যখন আমি একটা টেস্ট কেস বা একটা টেস্ট ফাংশন লিখতেছি, মানে একটা পার্টিকুলার ফাংশন লিখতেছি, সেটা সাপোজ 80 লাইন্স, এখন সেটা যদি আমি নিজে থেকে লিখতে লাগলো আমার 10 থেকে 30 মিনিট, এখন সেটা যদি মানে একটা এআই ব্যবহার করে কয়েক সেকেন্ডে সে কারেক্টলি করে দেয়, তাহলে তো আসলে লস নাই। সো এই জিনিসটা আর কি, এই দৃষ্টিভঙ্গিটা আসলে
একসেপ্ট করতে অনেকের অনেক কষ্ট হয়েছে। হুম। আর কি সিনিয়র, যারা আর কি সিনিয়র বা ইন্ডাস্ট্রিতে আগে আসছে তাদের অনেক বেশি কষ্ট হয়েছে আর কি এটা শিফট হতে। যখন আর কি টপ ম্যানেজমেন্ট থেকেই নির্দেশনা আসছে যে এআই ব্যবহার করতে হবে, তখন আর কি আস্তে আস্তে একসেপ্টেন্সটা তৈরি হয়েছে সবার মধ্যে। এবং একজন দুজনের পরে দেখা যাচ্ছে যে যখন পাঁচজন ছয়জন ব্যবহার করা শুরু করছে, তখন দেখা গেছে যে টিমের বাকিরাও আর কি ইনফ্লুয়েসড হয়েছে যে ও আচ্ছা অলরেডি অনেকে ইউজ করতেছে তাদের কাজের জন্য, তাহলে ওয়াই নট মি। প্রথম প্রথম আর কি অনেকে বলতো যে আমি যদি এআই এর কোড ব্যবহার করি তাহলে আমার কোডের কোয়ালিটি অনেক খারাপ থাকবে। কিন্তু যখন সামনের উপরই টিমের কয়েকজন কোড অনেক বড় বড় ফাংশনালিটি এই এআই দিয়ে ব্যবহার করে আর কি অনেক ফাস্ট কোড ডেলিভারি করা শুরু করছে, তখন আর কি এই মানে চিন্তা ভাবনা চেঞ্জ তৈরি হয়েছে যে আচ্ছা না, জিনিসটা এতটাও দুর্বল না। মানে এটা সামান্য কোড কখনো ভুল করে না আর কি, যখন একটু কমপ্লিকেটেড কোড হয় তখন ভুল করতে পারে। কিন্তু এটা আর কি যখন যখন আমরা ইটারেট করি যে প্রথম ইটারেশনে কিছু ভুল আছে, নেক্সট ইটারেশনে একটা ভুল আছে, থার্ড ইটারেশনে একদম পারফেক্ট। মানে এটা আসলে ডিপেন্ড করে আসলে কে কিভাবে এআইটা ইউজ করতেছে এর উপরও। যে যে অনেক বেশি এক্সপেরিয়েন্সড এই প্রম্পট গুলো লেখার জন্য, যে চ্যাট জিপিটি হোক বা অ্যামাজন কিউ হোক, এটার যে প্রম্পট গুলো সেটা লেখার উপর কোন প্রম্পট কিভাবে দিতে হবে, রিকোয়ারমেন্টটা কি ঠিকভাবে এক্সপ্লেইন করাটাও অনেক ইম্পর্ট্যান্ট। তো এটা ব্যবহার করে অনেক সময় দেখা গেছে যে যে অনেক ভালো ব্যবহার করতে পারে, অনেক ভালোভাবে এক্সপ্লেইন করতে পারে, তার ইটারেশন কম লাগে এআইতে। সো আমি আর কি নিজে আর কি শিফট হয়েছি অনেকটা এআইতে গত বছরের ফেব্রুয়ারি মাসে। সো আমি এখন বলা যায় গত 1 বছর 8 মাস যাবত আর কি এআই ব্যবহার করতেছি অনেক বেশি পরিমাণে। আহ, এতে কি দাদা, মানে আপনি যেহেতু অনেক বেশি পরিমাণে ব্যবহার করছেন, আপনি কি কোনো চেঞ্জ দেখতে পাইছেন আপনার প্রোডাক্টিভিটিতে? অথবা যে আপনার কোডিং, ডেফিনেটলি আপনার কোডিং ক্যাপাবিলিটি ইজ দেয়ার, ইউ নো ইফ এনিথিং গোজ রং ইউ ক্যান কারেক্ট ইন রিয়েল টাইম, ইন নো টাইম, বাট প্রোডাক্টিভিটি কতটুকু বুস্ট হয়েছে বলে মনে হয় আপনার, আপনি যদি কোয়ান্টিফাই করতে চান জিনিসটাকে? হ্যাঁ, কোয়ান্টিফাই করা যায় কিছুটা। যে আমি জাস্ট এক্সাক্ট নাম্বার বলতেছি না কোড রিভিউয়ের সংখ্যা। তো কোড রিভিউয়ের সংখ্যা আমি যদি দেখি যে আমার ফার্স্ট ইয়ার ছিল 2023, আমি যখন জয়েন করছি তখন যেই পরিমাণ আমি কোড রিভিউ লিখছি, যদিও ফার্স্ট ইয়ার আসলে একটু স্লো থাকে অনেক সময়, ডিপেন্ড করে আসলে প্রজেক্টের উপর। আসলে নাম্বার অফ কোড রিভিউ একটা প্যারামিটার, বাট ইটস এ গুড প্যারামিটার, মানে এটা একেবারে ফেলে দেওয়া যায় না। সো অনেক সময় যখন আমাদের ইয়ার এন্ডে রিভিউ থাকে তখন এটার উপর বেস করে অনেক সময় পারফরমেন্স ডিপেন্ড করে, অনেকটা, ফুললি না। হুম। তো নাম্বার অফ কোড রিভিউ যদি ধরি 2023-এর তুলনায় 2024-এ কিন্তু আমি এই যে ফেব্রুয়ারি মাস থেকে শুরু করতেছি, তো আমি এটা মোর দ্যান ডাবল, 2x এর ডাবল দেখতে পাইছি আর কি কোড রিভিউর সংখ্যা। মানে যদি এটা 100 হয়, এখানে 200-র বেশি কোড রিভিউ। সো এই এই চেঞ্জটা আমি নিজের মধ্যে দেখতে পাইছি এবং হুম। সেটা কন্টিনিউ হয়েছে। এবং এআই যেহেতু আমি ব্যবহার করতেছি, সো গতবারও যে যদি আমি কম্পেয়ার করি 2023-র সাথে 2024, এটা 2x এর বেশি। কিন্তু ওইটা আবার 2024 এবং 2025-এ দেখা যাচ্ছে লিনিয়ার আছে, মানে আমি এআই কন্টিনিউ করতেছি। সো সেম গ্রোথে আছে আর কি এখন। কিন্তু আচ্ছা। সেই 2023টা হচ্ছে লাইক আউটলায়ার ডেটা। তখন আর কি যেভাবে এই স্পিডে কোড করতাম আমরা, সেটার সাথে আর কি আমি নিজের মধ্যে চেঞ্জ দেখতে পাইছি। এবং অনেকের মধ্যেই চেঞ্জ আছে, যারা আর কি এআই ব্যবহার করতেছে তারা অনেক বেশি কোড ডেলিভারি করতেছে ওভার দ্য টাইম। সো এটা আর কি দৃশ্যমান আমাদের আসলে আর কি কোম্পানির মানে কে কতগুলো কোড লিখছে এগুলো দেখা যায় ওপেন আর কি আমাদের একটা মেট্রিক বেসড আর কি ইভালুয়েশন সিস্টেম আছে, যার কারণে একজন কতগুলো আমার টিমের মধ্যে কে কতগুলো কোড লিখছে এটা দেখা যায়। তো আমি দেখি যে যারা যারা এআই ব্যবহার করে তাদের কি কোড রিভিউয়ের সংখ্যা বেশি ইন জেনারেল। আচ্ছা, সেক্ষেত্রে এই যে কোড রিভিউ গুলো হয়, এআই তো একটা কাইন্ড অফ মেশিন, মানে লাইক ইট ক্যান মেক মিস্টেক্স। তো এখন যে সিনিয়র ইঞ্জিনিয়ার, সে তো মিস্টেক্স হলে যত দ্রুত জিনিসটা বুঝতে পারবে, একজন জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে সেই মিস্টেক্স গুলো বুঝে সেটাকে ঠিক করতে অনেক সময় লাগার কথা। তো এ সকল ক্ষেত্রে যদি একজন জুনিয়র ইঞ্জিনিয়ার অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায় এআই কোডিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে কি কি রিস্ক দিতে পারে? হ্যাঁ, ডিপেন্ডেন্সি একটা বিগ ইস্যু আর কি। যে লাইক যখন আমরা সফটওয়্যারে কোড লিখতেছি, আমি বিশেষ করে রিসেন্টলি একটা বড় একটা কোড লিখছিলাম এআই দিয়ে, প্রায় পুরাটাই লাইক বিগ, লাইক 500 লাইনের একটা কোড। সেটা মানে ইনফ্রাস্ট্রাকচারে 500 ইজ এ বিগ থিং। লাইক আমি তো সফটওয়্যার ইনফ্রাস্ট্রাকচারে ছিলাম, সো ইনফ্রাস্ট্রাকচার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সেই ক্ষেত্রে আর কি এত বড় একটা চেঞ্জ করার সময়
ওকে যখন আমি পুরাটা লিখতে দিছি, যে সে অন্তত 15 থেকে 20 জায়গায় ভুল করছে। সো এই যে জিনিসগুলা, আমার ইটারেশন লাগছে অ্যাটলিস্ট ওই 10 থেকে 15 জায়গায়। ইটারেশন ঠিক করে করে করতে গেলে 10টা থেকে 15টা ইটারেশন লাগছে। কোড রিভিউয়াররা এসে ভুল ধরতে পারছে, মানে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সো আমি নিজেই অনেক ভুল করতেছি। যারা আর কি আহ, একদম নতুন, তারা অনেক বেশি ভুল করে এবং কিছুক্ষণ ব্যবহার করার পরে অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আচ্ছা, এ তো আসলে বেসিক কোডিংই পারে না, এআই টুলগুলা তাহলে আসলে কমপ্লিকেটেড কোড কিভাবে করবে। তো আহ, আসলে এআই এর এআই কে দেখতে হবে, আমি যেটা বলি যে এআই টুলগুলোকে দেখতে হবে একটা হিউরিস্টিক হিসেবে, এটাকে অ্যাবসলিউট ট্রুথ হিসেবে না দেখার জন্য। মানে আচ্ছা। হিউরিস্টিক বলতে বোঝাচ্ছি যে ভুল করতে পারে। চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করলে কি সবসময় সঠিক আনসার দেয়? মানে সে তো ওয়েদারই হয়তো ঠিকঠাক প্রেডিক্ট করতে পারবে না, তাই না? তো সেখানে আর কি অনেক কমপ্লিকেটেড, যখন কোডিং এর ক্ষেত্রেও অনেক কমপ্লিকেটেড যখন কোড হয় তখন অনেক বেশি মিস্টেক করতে পারে। তো এটাকে মাথায় রেখে আমাদের কোড করা দরকার। এখন জুনিয়র ডেভেলপারদের ক্ষেত্রে এই মিস্টেকটা একটু বেশি হয়। এবং জুনিয়র ডেভেলপারে যদি এআই ব্যবহারে অনেক বেশি এক্সপেরিয়েন্সড হয়, সে হয়তো এই মিস্টেকগুলো থেকে আসলে শিখবে যে আসলে এই এই মিস্টেক এআই করতে পারে। সো কখনোই ফুললি আর কি ব্লাইন্ড ভাবে ট্রাস্ট করা ঠিক না। মানে অবশ্যই ডাবল চেক করা উচিত, প্রপারলি সফটওয়্যার টেস্টিং করা উচিত প্রোডাকশনে পুশ করার আগে। মানে কোড রিভিউ সেন্ড করার আগেও আসলে আমাদের নিজস্ব আর কি টেস্টিং করা উচিত, যে আচ্ছা আমি এইখানে এখানে মানে সিকিউরিটি মিস্টেক থাকতে পারে, এখানে এখানে এই ধরনের ভুল করতে পারে। সো আমাদেরকে আরো অনেক বেশি কেয়ারফুল হওয়া দরকার যখন আসলে আমরা এআই ব্যবহার করে কোড লিখতেছি। তখন মিস্টেকের পরিমাণটা হিউম্যান থেকেও অনেক সময় বেশি হতে পারে, কারণ এটা একটা মেশিন, এটা একটা ক্যালকুলেটরের মতো। আমি অনেক ফাস্ট ম্যাথ করতেছি, কিন্তু এর মানে এই না যে আমার ম্যাথটা ফুললি কারেক্ট এন্ড টু এন্ড। সফটওয়্যারের ক্ষেত্রে এন্ড টু এন্ড আর কি করাটা আরো অনেক বেশি চ্যালেঞ্জিং হয়, কারণ অনেক ছোট ছোট লুপ হোল থাকে সেখানে, যে আর কি কোড আর কি ভুল করতে পারে। তো সেই হিসেবে আমাদেরকে আরো অনেক বেশি কেয়ারফুল হওয়া দরকার। কমপ্লিটলি এগ্রি দাদা। আর এই যে জুনিয়র ডেভেলপারদের যে ভুলগুলো হতে পারে, যেটা হয়তো সিনিয়র ডেভেলপারদের হবে না, এখন যদি আমি আরেকটু এগিয়ে যাই, যারা আন্ডার গ্র্যাডে আছে বা যারা এখন সিএস পড়াশোনা করছে বা এই জগতে প্রবেশ করতেছে, তো তারা এখন তো চ্যাট জিপিটিকে অস্বীকার করার উপায় নেই, বা এই ধরনের এআই টুলগুলোকে আমি ছাড়া চলতে পারবো না, আমাদেরকে অ্যাডাপ্ট করতেই হবে। তো সেক্ষেত্রে রেসপন্সিবলি, মানে ইন্টারনেট যেমন আগে ছিল না, তখন কি খুব ম্যানুয়ালি মানুষদেরকে তথ্য সংগ্রহ করতে হতো। ইন্টারনেট আসলে একটা বিগ এরিয়া, তখন অনেক তথ্য, সেখানে আবার হলো যে এই তথ্যগুলোকে কিভাবে আমি সুন্দর করে ফিল্টার করে বের করতে পারবো। এখন যেহেতু বিষয়টা আরো সহজ হয়ে গেছে, আমি পারপ্লেক্সিটি এসব কিছু সহজ ইউজ করলে, সার্চ ইঞ্জিন ইউজ করলে সবকিছু খুব সুন্দর ওয়েতে আমাকে স্ট্রাকচার ওটা দেখিয়ে দিচ্ছে। এখন জিনিসটা ইনফরমেশন রিট্রিভাল আরো অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। এবং এই সহজ হয়ে যাচ্ছে বলে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা এত বেশি এফোর্ট দিতে আগ্রহী না, তাই না? তো হুম। সেক্ষেত্রে আপনার কি মনে হয়, এটা কি তাদের রিসার্চ অ্যাবিলিটি বা কগনিটিভ অ্যাবিলিটিতে একটা ধাক্কা দিবে কিনা? হ্যাঁ, মানে এটা একটা আমরা বেশ মানে যদি এআই, মানে সবকিছুর একটা নেগেটিভ সাইড আছে, এআই এরও নেগেটিভ সাইড আছে। যে ইভেন আমি যখন অ্যামাজনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে দেখি আর কি, যে এখানে অনেক মিস্টেক অনেকে করে। দেখা যায় যে যখন একটা কোশ্চেন করা হয়, ডিপ কোশ্চেন, যে আমাদের এখানে এখানে এটা মিস্টেক হতে পারে, তখন সে করে কি যে এই কমেন্টটাই ধরে আর কি, মানে পুরা, এখানে তো ইচ্ছা মতো আমরা কনটেক্সট পুশ করতে পারি এআই এর মধ্যে ভিতর। তো পুরা কনটেক্সটটাই নিজে চিন্তা না করে মানুষ অনেক সময় দেখা যায় যে স্লাক কমেন্ট বা কোড রিভিউ এর কমেন্টটা পুরাটা কি কপি পেস্ট করে দিতে পারে। আমি এটা নিজের চোখে দেখছি, এগুলো করছে মানুষ। তো এবং এটা কপি পেস্ট করে অ্যামাজন কিউ এর মধ্যে দিয়ে বলছে যে আমার সিনিয়র এই কমেন্ট করছে, এটার রিপ্লাই কি হবে। মানে মানুষ এখন এআই এর উপর ডিপেন্ডেন্ট এত বেশি হয়ে যাচ্ছে যে সেটা রিপ্লাইটাও সে, এবং রিপ্লাইয়ের ভিতর সে কোট করতেছে অ্যামাজন কিউ সেজ দ্যাট। কিন্তু আসলে তার উচিত যে এই জিনিসটাকে পুরোপুরি চিন্তা করা এবং তাকে আসলে নিজে থেকে আনসারটা বাইর করা। যখন আর কি পার্সোনাল চ্যাট হচ্ছে স্লাকে, যে এই কোডের তো এইরকম ভুল থাকতে পারে, তুমি কি এই পার্টিকুলার ইউজ কেসটা চিন্তা করছো যে এখানে এরকম মিস্টেক থাকতে পারে, তখন সে চ্যাট জিপিটি বা অ্যামাজন কিউ বা সেড্রিক এই ধরনের বা ক্লড এই ধরনের মানে টুলগুলোকে ব্যবহার করে সে আনসারটাও নিয়ে আসতেছে। মানে নিজে ওটা ওইটুক থিঙ্ক করতে চাচ্ছে না, যে এই কোশ্চেনটা নিয়ে সে হয়তো পুরোটা রিডিংও পড়তে চাচ্ছে না।
এই লেভেলে আর কি মানুষের আর কি মানে আহ, মানুষ অনেকটা অলস হয়ে যাচ্ছে, এটা বলা যায় আসলে, ইন এ সেন্স। তো এইটা আন্ডার গ্রেডের স্টুডেন্টদের ক্ষেত্রে আরো অনেক বেশি ইম্প্যাক্ট করার কথা। আমি এখন আর আন্ডার গ্রেডের নাই, বাট আমি আমি আই ক্যান থিঙ্ক অফ লাইক, যখন টিচাররা হোমওয়ার্ক দিচ্ছে, সেই হোমওয়ার্ক আর কি মানুষ আর বাসায় বসে চিন্তা না করে পুরোটাই কপি পেস্ট করে দিতে পারবে। এখন টিচারদের জবটা আসলে বেশি, আসলে অনেক বেশি হার্ড হয়ে গেছে এই ক্ষেত্রে। এখন যেভাবেই টেস্ট করুক না কেন, এআই কে তো আসলে অস্বীকার করার উপায় নেই। কারণ একটা কোড, আমরা যখন আন্ডার গ্রেড স্টুডেন্ট ছিলাম, একটা সেকেন্ড ইয়ারে আমাদের ডাটা স্ট্রাকচার বা অ্যালগোরিদমের জন্য একটা বাইনারি ট্রি বাসা থেকে তৈরি করে আনতে বলতো, যে তোমরা একটা কোড করে আনবা বাইনারি ট্রি। এবার আমাদের হচ্ছে ক্লাসে ওইটা উপর একটা টুইক করে অন্য কোড দেওয়া হবে। তো ক্লাসের 50% মার্ক থাকতো এই বাইনারি ট্রিটা নিজে তৈরি করার জন্য। আর হচ্ছে বাদ বাকি নতুন ওটার উপর বেস করে যখন একটা নতুন এক্সারসাইজ দেওয়া হতো, সেটার বাকি 50% মার্ক। তো এখন যখন চ্যাট জিপিটি বা এই ধরনের এআই টুল সবার এখন হাতের নাগালে, এখন স্যাররা ওই সেই হোমওয়ার্ক ওইভাবে আর দিতেই পারতেছে না সম্ভবত বুয়েটে। আমি এখন ফর শিওর ওই বাইনারি ট্রি এখন 2 সেকেন্ডে সার্চ দিলেই সেই কোডটা লিখে দেবে পুরোটা, এবং সেটা পারফেক্টলি রান হবে। এখন আন্ডার গ্রেডের স্টুডেন্ট নিশ্চয়ই সেই বাইনারি ট্রি কোড আর করতে চাবে না, মানে যদি এআই এত সহজলভ্য হয়। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের কিন্তু এটা শেখার দরকার আলটিমেটলি। সো রেসপন্সিবিলিটি হচ্ছে যে আমাদের আসলে এআই কে আহ, মানে এআই আমাদের লাইফ সহজ করে দিছে, তার মানে এই না যে আমাদের স্কিলগুলোকে আসলে মানে নিজেদের স্কিলগুলো গ্রো করতে হবে না, এমন কোনো কথা নেই। কারণ আলটিমেটলি কিন্তু আসলে আমাদের জবটা আরো বেশি হার্ডার হয়ে গেছে মানে এখন টেকনোলজি ফিল্ডে। সেটা হচ্ছে যে এআই যখন মিস্টেক গুলা করে, এই মিস্টেক গুলা বোঝার জন্য কিন্তু আমাদের স্কিলটা আরো বেশি দরকার এআই থেকে। কারণ আমরা যদি এআই থেকে বেশি মানে নলেজেবল বা পাওয়ারফুল না হই, তাহলে আমাদেরকে হায়ার কেন করবে কোম্পানি? কারণ হচ্ছে তখন হিউম্যানের অবশ্যই একটা এজ দরকার এআই এর উপর। সেই সেই এজটা গ্রো করতে গেলে আমাদের আন্ডারগ্রেড লেভেল থেকে অনেক বেশি সলিড নলেজের উপর নজর দিতে হবে। একই সাথে এআই এর সাথে সচেতন হওয়াও দরকার। মানে আমি বলবো যে ডাটা স্ট্রাকচার, যদি কম্পিউটার সায়েন্সে আমি যেহেতু ছিলাম, মানে পুরোপুরি সেই 2011 সাল থেকেই আর কি সেই কম্পিউটার সায়েন্সের মধ্যেই ছিলাম। সো আমি অ্যাজ এ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট বলবো যে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম, এই ধরনের কম্পিউটার আর্কিটেকচার, নেটওয়ার্কিং, কম্পিউটার গ্রাফিক্স, সো এই ধরনের সবগুলো সাবজেক্টই আমাদের জানা দরকার। বিশেষ করে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম, এই ধরনের বেসিক ফান্ডামেন্টাল নলেজ খুবই দরকার। একই সাথে এআই লিটারেসি দরকার, যেহেতু এখন মানে টেক ফিল্ডটা অনেকটা এআই প্যারাডাইমের দিকে শিফট হচ্ছে না। হুম, তো আমাদেরকে আমি যেটা সাজেস্ট করব যে একটা আন্ডারগ্রেডের স্টুডেন্ট যেন অবশ্যই কোনো না কোনো এআই কোর্স করে দেন আর কি সে আর কি আন্ডারগ্রেড ডিগ্রিটা নেয়। তো আমার ক্ষেত্রে আমি লাকি ছিলাম যে আমি একটা অন্তত দুইটা অন্তত কোর্স করছিলাম। মানে এআই মেশিন লার্নিং উপর টোটাল 3টা কোর্স ছিল আমাদের মানে আন্ডারগ্রেডে। সো প্যাটার্ন রিকগনিশন, মেশিন লার্নিং এবং বেসিক এআই, সেটা সবারই করার দরকার ছিল। সো এই কোর্সগুলো এখন বেশ ভাইটাল হয়ে গেছে, কারণ এই এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে জব ফিল্ড ওপেনিং বা স্যালারি যেটাই চিন্তা করি, মানে ফিউচার টেক, মানে টেক ফিল্ডের ফিউচার অনেকটা এটার উপর ডিপেন্ড করতেছে না। সো এই জন্য আর কি আমাদের উচিত যে একটু হলেও লিটারেসি গেইন করা, মানে সচেতন থাকা যে এআই আছে। চ্যাট জিপিটি দিয়ে কোড করতে পারাটাও একটা এবিলিটি। যে আমরা যদি চ্যাট জিপিটি দিয়ে একটা বাইনারি ট্রি কারেক্ট করে করতে পারি, এবং নতুন কোনো একটা এক্সারসাইজ আসলেও সেটা যেন আমি চ্যাট জিপিটি দিয়ে করতে পারি, এই প্রম্পট লেখাটাও কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং এর পার্ট। মানে এটাকেও ছোট করে দেখার কিছু নাই। কারণ হচ্ছে এটা তো একটা টুল, মানে এই টুলটাকে ব্যবহার করে কারেক্টলি আমার প্রবলেম সলভ করতে পারাটাও একটা গুড স্কিল। সো রাইট। আমার কাছে মনে হয় বেস্ট হচ্ছে যে সে নলেজেবল হবে, সে নিজেও বাইনারি ট্রি সম্পর্কে নলেজ রাখবে, কোড করতে জানবে, এবং প্রয়োজনে এআই ব্যবহার করে সে ওইটাকে ফাস্ট করতে পারবে, মানে ডেলিভারিটাকে ফাস্ট করতে পারবে। এটা হয়তো আমাদের নেক্সট আর কি জেনারেশনের কাছে আর কি চাওয়া পাওয়া হিসেবে থাকবে। একটা কোম্পানি বা ইন্ডাস্ট্রিতে যখন সে আসবে, তখন এইটা হচ্ছে ম্যানেজমেন্ট থেকে তার উপর আর কি এক্সপেকটেশন থাকবে যে সে নিজেও করতে পারবে এবং এআই ব্যবহার করে সে আরো ফাস্টার ডেলিভারি করতে পারবে। এইটার উপর বেস করে আমার আরেকটু যেটা মানে একটু আপনার কাছে আজ করার ছিল, সেটা হচ্ছে যে
আহ, এই যে বললেন যে এআই দিয়ে কোডও যেমন করতে পারবে, সেই সাথে সে নিজেও প্রবলেমগুলো সলভ করতে পারবে। সেক্ষেত্রে যদি আমি একটা পার্সেন্টেজ দিই এখানে, যে কত পার্সেন্ট অফ হিজ টাইম or her time he should involve or invest in solving the problem by his or her own, and then get help from the AI। আমি যদি পার্সেন্টেজ করে সে 100% টাইমের ভিতরে 70% কি তার ওই সলিড জিনিসটা গেইন করার ক্ষেত্রে এবং নিজে নিজে প্রবলেম সলভ করার ক্ষেত্রে টাইম দেওয়া উচিত, এবং বাকি 30% এআই তে, নাকি 50-50 এখনকার সিচুয়েশন অনুযায়ী? অবশ্যই 50-50 না, আরো মানে বেসিক নলেজটা অনেক বেশি দরকার। মানে আন্ডার গ্রাড হচ্ছে লাইক আমাদের ফান্ডামেন্টাল ব্লক না। আন্ডার গ্রাডে আমরা কিন্তু এআই এর থিওরি পড়ছি আমি পার্সোনালি যখন। তো এআই কিভাবে কাজ করে, ভিতরকার অ্যালগোরিদম গুলো, মানে সেই টিকট্যাকটো গেম যখন আমরা নিজে যখন তৈরি করলাম, যে এমন কোনো এআই তৈরি করো যেন টিকট্যাকটো গেমটা আর কি কখনো লুজ করবে না আমাদের তৈরি করা। তো এই যে নলেজ গুলো, এইটা আমরা গেইন করছি। এখন নলেজ গেইনের কোনো ছাড় নেই, বরং আমাদেরকে যদি বলা হয় যে আসলে, আমি তো পার্সোনালি মনে করি লাইক 100% টাইমই হচ্ছে তার উচিত যে লাইক নলেজ গেইনের উপর জোর দেয় আন্ডার গ্রাডের স্টুডেন্ট। মানে যেভাবে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম সবকিছু করতেছিল সবই করবে, তার সাথে কিছু এক্সট্রা টাইম ম্যানেজ করে লাইক সেমিস্টার ব্রেক হোক বা লাইক ভার্সিটিতে যখন সুযোগ আসে, বুয়েটে হচ্ছে আমাদের 4-2 মানে ফোর্থ ইয়ারের লাস্ট সেমিস্টারে আমাদেরকে যখন অপশন দেওয়া হয় যে এআই অথবা থিওরি অফ কম্পিউটার সায়েন্স, এখন নাকি নতুন একটা যোগ করছে হার্ডওয়্যার। তো আমি সাজেস্ট করব যে যদি তিনটা অপশন থাকে তাহলে এআই চুজ করার জন্য। কারণ এআই যেহেতু আমাদের টেক ফিল্ডের ফিউচার, তো বেস্ট হচ্ছে যদি আমাদের কোর্স হিসেবে এটা করা যায় আন্ডারগ্রাডের, তাহলে তো খুবই ভালো হয়, তখন ওইটা একটু বেশি করে ফোকাস দেওয়া। আমি বলতেছি না যে লাইক দিনে এসে 10 ঘন্টা পড়ে 8 ঘন্টা হচ্ছে বেসিক কম্পিউটার সায়েন্স পড়া উচিত আর 2 ঘন্টা হচ্ছে এআই নিয়ে পড়া উচিত, না না, এটা নো হয় নিয়ার দ্যাট। এই 10 ঘন্টা আগে যেভাবে ইউজ করতেছিল সে এখনো তাই ইউজ করবে। যদি সময় থাকে এআই নিয়ে কিছু পড়ালেখা করা উচিত, সেমিস্টার ব্রেকে হোক, অথবা সে আর কি যখন ফাইনাল ইয়ারে উঠবে তখন সে কিছুটা এআই নিয়ে আর কি নলেজ গেইন করুক। যার সুযোগ নাই, সাপোজ সে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে, সেখানে দেখা গেছে যে তার এআই কোর্সটা হচ্ছে নামে মাত্র হচ্ছে, ওখানে সে তেমন কিছু লার্ন করতে পারতেছে না, সেই ক্ষেত্রে আমি তাকে বলবো যে লাইক অনলাইনে অনেক অনেক কিন্তু এখন রিসোর্সের কোনো অভাব নেই। সো ইউডেমি হোক বা কোর্সেরা হোক, এখান থেকে হলেও একটা কোর্স কমপ্লিট করা এআই নিয়ে, যখন কারণ সে যখন মাস্টার্সে আসে বা পিএইচডিতে আসে আমাদের ক্ষেত্রে, যখন আমি মানে পিএইচডিতে এসে সে একটা বড় ধাক্কা খেতে পারে, তখন দেখবে যে সে রিসার্চ ফিল্ডটা অনেক বেশি এখন এআই এর দিকে ফোকাস করতেছে। বা মাস্টার্সে এসে সাপোজ সে ডেটা সায়েন্সের উপরে সে হচ্ছে মাস্টার্স করতেছে, তখন দেখলো পুরোটাই সে মেশিন লার্নিং রিলেটেড অনেক জিনিসপত্র, কিন্তু সে মেশিন লার্নিং হয়তো ভালো বোঝে না আন্ডারগ্রেড থেকে। সো এই জন্য এআই লিটারেসিটা আমার ধারণা আর কি আন্ডারগ্রেড থেকে এখন অনেক বেশি গেইন করা দরকার। কারণ এখন অ্যাকচুয়ালি যেমন আমার জবের রোলে কিন্তু কোথাও এআই লেখা নেই, কিন্তু আমি এআই প্রতিদিন ব্যবহার করতেছি। তো এই এই যে জিনিসটাই যে প্যারাডাইম শিফট হয়েছে সবকিছু। তো আমি একজন এআই ইউজার, এবং এআই ইউজার হিসেবে ভালো করার জন্য আমার এআই নলেজটা দরকার এখন সবারই। মানে যারা টেক ফিল্ডে আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক, রিসার্চার হোক, রিসার্চ সায়েন্টিস্ট হোক, অ্যাপ্লাইড সায়েন্টিস্ট হোক, তার এআই নলেজটা এখন ম্যান্ডেটরি। সো আন্ডার স্টুডেন্টদেরকে বেসিক নলেজটা গেইন করার পাশাপাশি এটা করা উচিত, এক্সট্রা টাইম দিয়ে তার মেশিন লার্নিং এবং এআই রিলেটেড কোর্সগুলো করা উচিত। কোর্স এবং নলেজ বা পেপার হোক, রিসার্চ হোক, এই ফিল্ডে কিছুটা আর কি তার দখল আনা দরকার আর কি, এটা আমি ফিল করি। ওইটার ক্ষেত্রে, এই ধরনের স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে দাদা, মানে কোন ধরনের অ্যাপ্রোচটা বেটার হয়? শুধু কি নলেজ বেসড, নাকি সেই সাথে সে প্রজেক্ট বেসড অ্যাপ্রোচটা নেবে, নাকি দুটোর একটা মিক্সচার থাকবে? উম, আসলে কি, হ্যাঁ, নিজে যতক্ষণ না করা হয় ততক্ষণ আসলে কাজগুলো আসলে পারফেক্টলি শেখা হয় না, এটা ট্রু। যেমন আমার কাছে মনে হয় যে এআই এর কোডগুলো যখন আমি নিজের হাতে কিছুটা মেশিন লার্নিং এর দুই একটা প্রজেক্ট যখন নিজের হাতে তৈরি করছি, আহ, সেটা আন্ডারগ্রেডে হোক বা পরবর্তীতে হোক, তখন আসলে নলেজটা অনেক বেশি আর কি কাজে লাগে। প্রথমত থিওরি শিখতে হয়, কিন্তু আমার মনে হয় যে আসলে হাতে কলমে প্র্যাকটিস মানে প্রজেক্টগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর
আমি যেহেতু আর কি ইন্ডাস্ট্রিতে আসছি, আমি মনে করি যে ইন্ডাস্ট্রিতে তো প্রজেক্টটা অনেক বেশি ভ্যালু মানে ক্যারি করে। মানে যখন তার ইন্টারভিউ হয় বা অন্যান্য প্রসেসের ক্ষেত্রে, যখন ইভেন সে যখন টিম চেঞ্জ করতে চায় তখনও তার কাছে আর কি, আমি কিছুদিন আগে টিম চেঞ্জ করছি তো, তখন আর কি আমার এই কি কি প্রজেক্ট করছি, আমার পোর্টফোলিওতে কি কি আছে এগুলো কিন্তু চেক করে। সো মানে প্রজেক্ট করাটা আর কি ওয়ান অফ দা বেস্ট ওয়ে টু গেইন সাম আর কি স্কিলস। ধরেন যে একজন আন্ডারগ্রেড, সে আস্তে আস্তে ফাইনাল ইয়ারের দিকে যাচ্ছে, সে তার প্রোফাইল তৈরি করছে এবং প্রজেক্টগুলো করে করে সে গিটহাবে দিচ্ছে বা সামথিং। এখন অনেক সময় হয় না যে একটা প্রজেক্ট করলো, সে প্রজেক্ট থেকে একদম খুব মানে রেভলিউশনারি কোনো রেজাল্ট হয়তো আসলো না, বাট সামথিং আসলো। তো সেক্ষেত্রে সে যদি কোনো সিভি প্রিপেয়ার করে বা পোর্টফোলিও প্রিপেয়ার করে, সেক্ষেত্রে সে প্রজেক্টের এই পারফরমেন্সগুলোকে কিভাবে শোকেস করলে ওইটা মানে যারা মানে জব দিবে বা লাইক ম্যানেজার, জব ম্যানেজার, হায়ারিং ম্যানেজার, তাদের কাছে এটা ফ্রুটফুল মনে হবে, লাইক হাউ টু প্রেজেন্ট দেয়ার ওয়ার্ক টু বি হায়ার্ড, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, অ্যাকচুয়ালি তো আমরা আসলে কি মানে ইন্ডাস্ট্রির আর কি এক্সপেকটেশনটা আসলে ওই রিসার্চ এক্সপেকটেশন না। আমি নিজে যেহেতু রিসার্চ ফিল্ডে ছিলাম, যেহেতু একজন পিএইচডির প্রফেসর হয়তো ডিফারেন্ট এক্সপেকটেশন থাকবে তার। সে দেখবে যে তুমি যদি আন্ডার গ্র্যাডেও কোনো প্রজেক্ট করে থাকো, সেটাখান থেকে ইনোভেশনটা কি ছিল, সে ইনোভেশন খুঁজবে। আর আমাদের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেটা হয়, আমি আসলে দুই ফিল্ডেই ছিলাম। আমাকে আসলে ধরা যায় এখনো পর্যন্ত আমি 50-50 একাডেমিয়া থেকে আর কি ইন্ডাস্ট্রিতে শিফট করছি, কিন্তু একাডেমিয়াতেও কিন্তু আমি 5 বছর বলা যায় পিএইচডিটা, মানে 5 বছর একটি গুড অ্যামাউন্ট অফ টাইম একাডেমিয়াতে ছিলাম। তো একাডেমিয়ার এক্সপেকটেশন হচ্ছে যে ইনোভেশন বা নতুন কোনো, সে কোনো নতুন নলেজ এই নলেজ বেজে অ্যাড করছে কিনা। সো এইটা হচ্ছে তার এক্সপেকটেশন, একাডেমিয়ার এক্সপেকটেশন। আর ইন্ডাস্ট্রির এক্সপেকটেশন হচ্ছে যে সেই এই স্কিলটা গেইন করছে কিনা আলটিমেটলি, লাইক এক্সিকিউট করতে পারে কিনা, এটা মানে ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে আর কি চিন্তা করে বেশি। মানে একাডেমিটা হচ্ছে সায়েন্সের উপর বেস করে থিঙ্কিং করে, আর ইন্ডাস্ট্রিটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর উপর। সো এখানে ইঞ্জিনিয়ারিংটা বেশি ইম্পর্ট্যান্ট। সে সাপোজ একটা সবচেয়ে কমন হচ্ছে একটা, যে লাইক মেশিন লার্নিং এর ব্রেস্ট ক্যান্সারের ডেটার উপর বেস করে সে হচ্ছে এই ডেটা ক্লাসিফাই করছে। এখন স্টিল সেটা একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম রান করতে পারছে। সো আমরা যদি এখন ইন্টারভিউয়ার হিসেবে দেখি ইন্ডাস্ট্রির, তখন এটাকে দেখবো যে তার কি কি স্কিল আছে। 1 নম্বর, সে মেশিন লার্নিং কিছুটা বোঝে। 2 নম্বর, সে হয়তো মেশিন লার্নিংকে ইউজ করতে পারে, যে একটা পাইথন প্রজেক্ট সে নিজে রান করছে এন্ড টু এন্ড, এবং আমরা সেই কোডটা হয়তো দেখবো যে তার কোডের রিডেবিলিটি কেমন। অন্য প্যারামিটারগুলো দিয়ে আমরা জাজ করব। আর যদি একজন পেপার রিভিউয়ার হয়, সে এসে দেখবে ও আচ্ছা, এই ব্রেস্ট ক্যান্সারের ডেটা নিয়ে আরো 50টা পেপার আছে আগে, এবং এই ডেটা আউটডেটেড, এই ডেটা এখন ব্যবহার করে সে হয়তো পেপারটাকে প্রথমেই রিজেক্ট করে দিবে। সো দুই দুই ক্ষেত্রে দুই রকম এক্সপেকটেশন। আমি বলবো যে প্রথমত হচ্ছে, ইভেন যদি আমি একাডেমির পার্সপেক্টিভ থেকেও দেখি, সে যদি এটার উপর বেস করে সে পেপার পাবলিশ করে থাকে, স্টিল কিছু না থাকার থেকে সামথিং থাকা অনেক বেটার না, মানে ইন একাডেমিয়ার ক্ষেত্রে। সো সেটা একটা সেটাকে সে এভাবে শোকেস করতে পারে যে আমার একটা পেপার আছে, এটা হইতে পারে রিভিউ পেপার, কিন্তু এটা আমার একটা স্কিল, বা আমি একটা রিসার্চ করছি, অলরেডি রিসার্চে রিভিউ করছি, অন্তত এটাও একটা স্কিল, রিসার্চ স্কিল। আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা দেখবে হচ্ছে যে আমি যেগুলো বললাম অলরেডি, যে তার মেশিন লার্নিং নিয়ে নলেজ আছে, সে এটাকে ব্যবহার করে একটা প্রজেক্ট করতে পারে এবং প্রজেক্টটা এন্ড টু এন্ড রান করে, এবং তার কোডের রিডেবিলিটি আছে, কোডের অ্যালগোরিদমটা কারেক্ট, এবং হচ্ছে কোডটা অপটিমাল। সো এই এই জিনিস, কোড কারেক্টনেস, আমাদের ক্ষেত্রে অ্যামাজনের ক্ষেত্রে 3টা জিনিস চেক করে। একটা হচ্ছে কোড কারেক্টনেস, কোডের অপটিমালিটি, এবং কোডের রিডেবিলিটি, তিনটাই ইকুয়াল ওয়েট বহন করে। সো এই 3টা জিনিস আছে কিনা সেটা জাজ করে। কারণ যখন কোনো আমরা আর কি প্রোগ্রামারকে আর কি যখন হায়ার করি, তখন এই 3টা স্কিলে খুব গুরুত্ব দেওয়া হয় আর কি। ওকে। তো এখন এই যে যতগুলো স্কিলগুলোর কথা বললেন, তো এখন আন্ডারগ্রেডে যারা প্রিপেয়ার হবে, শুধুমাত্র তো তারা সে সফটওয়্যার ডেভেলপমেন্টের দিকেই কমপ্লিটলি যাবে না, কেউ হয়তো এআই ইঞ্জিনিয়ার হবে, কেউ হয়তো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হবে। এখন এই ফুল স্ট্যাক
তারপর ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, কোন জিনিসগুলো এখনকার পার্সপেক্টিভে আপনার মনে হয় যে একজন সিএস আন্ডারগ্রেডের সবচেয়ে বেশি ফোকাস দেওয়া উচিত, এবং কোনগুলার ট্রেন্ডটা এখন একটু নিম্নগামী, কোনগুলো ঊর্ধ্বগামী, মানে ওভারঅল একটা আইডিয়া দেওয়া, যাতে করে যে এখন রিসেন্ট সিএসসি তে ঢুকছে বা পাশ করে বের হচ্ছে, সে যাতে তার ডিরেকশনটা ঠিক করতে পারে। হ্যাঁ, তো এখানে আহ, একটা জিনিস মনে রাখা দরকার যে এটা খুব ফাস্ট মুভিং আর কি ইন্ডাস্ট্রি। যে লাইক আমরা যদি 10 বছর আগের সাথে কম্পেয়ার করি, মানে সফটওয়্যার ইন্ডাস্ট্রি কিন্তু অনেক ফাস্ট মুভিং। 10 বছর আগে বাংলাদেশে হচ্ছে যখন জব সার্কুলার দিত, দুই রকম জব সার্কুলার আসতো। একটা হচ্ছে লাইক ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার, আর একটা হচ্ছে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার। তো আমরা ওইটার উপর বেস করে চিন্তা করতাম যে সাপোজ অ্যালগোরিদম বা ডেটা স্ট্রাকচারে এত ডিপ নলেজ নিয়ে চিন্তা করে না, জাস্ট প্রজেক্ট রান করতে পারে, ওয়েবসাইট তৈরি করতে পারে, তারা ফ্রন্ট এন্ডের দিকে অনেক বেশি মুভ করতো তখনকার সময়। আর যারা আর কি অনেক ভালো কোডিং পারতো, বেসিক কোডিং, অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার এগুলো নিয়ে অনেক ভালো ভালো নলেজ রাখে, সাথে প্রজেক্ট, অনেক বড় বড় প্রজেক্টও করতে পারে, তারা হয়তো ব্যাক এন্ডে চিন্তা করতো বেশি। কিন্তু এখনকার দিনে যেটা হয়েছে যে আমাদের কোম্পানিগুলোতে আর কি এখন আর কি ফ্রন্ট এন্ডে অনেক কম হায়ার করে ইন জেনারেল, এবং ফিউচারেও আরো কমবে। কারণ এটার একটা মেইন কারণ হচ্ছে যে ফ্রন্ট এন্ডের অনেকগুলো কাজ এখন অটোমেট করা যায়। লাইক আমি যদি একটা ওয়েবসাইটের বা ওয়েব পেজ, যখন আমরা একটা ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার যখন বলি, সে জাস্ট ডিজাইন করতেছে বা কিছু এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টের কোড লিখতেছে, এবং হইতে পারে অনেকটা কমপ্লিকেটেড কোডও হতে পারে সেটা, কিন্তু এই জিনিসগুলোকে যদি প্রপারলি এক্সপ্লেইন করা হয় একটা এআই টুলের কাছে, সে আর কি মানে দেখা যায় যে হিউম্যান যতটা ভালো করতেছে সেও কাছাকাছি ভালো করতেছে, বলবো না এক্স্যাক্টলি সমান, বাট কাছাকাছি পরিমাণ আর কি হতে পারে দুইটার কোয়ালিটি। তো যার কারণে ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারের চাহিদা দিন দিন আর কি নিম্নগামী ধরে নেওয়া যায়। তো আমাদের কাছে মনে হয় যে আমি পার্সোনালি মনে করি যে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারের চাহিদা এখনো আছে, এবং ধরে নেওয়া যায় ফিউচারেও থাকবে। এখানে যে নতুন একটা ফিল্ড তৈরি হয়েছে যে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এটা হয়তো 10 বা 15 বছর আগে কিন্তু অনেক কম ছিল এই ধরনের পোস্ট। 15 বছর আগে গেলে হয়তো পোস্ট পাওয়াই যাবে না, 10 বছর আগে হয়তো কেবল শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে। তো এই যে এখন শিফটটা হয়ে গেছে যে রিসার্চ সায়েন্টিস্ট বা অ্যাপ্লাইড সায়েন্টিস্ট এবং মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, এই পোস্টগুলো কিন্তু আমরা প্যারালালি তৈরি হয়েছে। আগে শুধুমাত্র দেখা যেত যে অ্যামাজনের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সংখ্যাই অনেক বেশি থাকতো, ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার, ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার থাকতো। শুধু অ্যামাজন না, বাংলাদেশের বিভিন্ন সফটওয়্যার কোম্পানির ক্ষেত্রেও এরকম ছিল। কিন্তু এখন হচ্ছে ব্যাক এন্ডের সাথে এআই রিলেটেড অনেক জব আছে, কিন্তু ফ্রন্ট এন্ড যে জবগুলো আর কি অনেকটা শ্রিঙ্ক হয়ে গেছে মার্কেটটা। যে ফ্রন্ট এন্ডের চাহিদাটা কমে গেছে, কারণ হচ্ছে এআই এটাকে অটোমেট করা যায়। এবং আমরা যখন আর কি ব্যাক এন্ড, আমি তো ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার, সো ব্যাক এন্ড ইঞ্জিনিয়াররা কিছুটা ফ্রন্ট এন্ডের কাজও করতে হয় প্রয়োজনে। যে আমাদের একটা পেজের কিছু ইউআই এর কোড লেখা দরকার, সেটা দরকার হলে আমরা নিজেরা লিখি। কারণ ধরে নেওয়া হয়, এক্সপেকটেশনটা এমন যে যে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার সে ফ্রন্ট এন্ডের কাজও কিছুটা পারবে। সো যার কারণে শুধু ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারের চাহিদাটা অনেকটা কমে গেছে এখন। এখন আমাদের দেশের প্রেক্ষাপটে আমি যদি এখন ফ্রিল্যান্সিং এর কথা বলি, অনেকেই যেটা হচ্ছে যে সিএসসি তে ঢুকলো, তাদের প্রথমে একটা চিন্তা ভাবনা থেকে, ওকে ফাইন, আমি এখন যদি এখানে ঢুকে গেছি, আই ক্যান ডু ফ্রিল্যান্সিং টু। তো আমি এরকম দেখছি যে ফাইবারে হোক বা হচ্ছে আপওয়ার্কে হোক, যে অনেকগুলো কাজ যেটা বাংলাদেশিরা পেত বা প্রোফাইলে যেটা পাওয়া যেত, সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কাজ অনেক বেশি ছিল, ডেটা এন্ট্রির কাজ অনেক বেশি ছিল। তো এখনকার টাইমে আপনার কি মনে হয় যে বাংলাদেশে যারা ওই কাজগুলো, সে লোগো ডিজাইন, ইভেন গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইনের কাজগুলো করতো, ওই কাজগুলো কি আর থাকবে, বা কি দিয়ে রিপ্লেস হবে? আহ, এটাও আসলে খুব কমন আর কি একটা ট্রেন্ডের দিকে গেছে। আমি নিজে সব মানে ফ্রিল্যান্সার ছিলাম অনেক লং টাইম, লাইক 2016 থেকে 2020 পর্যন্ত, না 19 পর্যন্ত আমরা অনেকেই আমি আর কি বেশ মানে নিয়মিত আকারে ফ্রিল্যান্সিং করতাম freelancer.com-এ। তো অনেকগুলো প্রজেক্ট করছি পার্সোনালি। আমি নিজে কিছুটা ব্যাক এন্ডের কাজ করতাম ওইখানে সামান্য।
কিন্তু যেটা আর কি মনে হয়েছে যে তখন মানে আমি যখন জব সার্চ দিতাম কি freelancer.com-এ, তখন আর কি এই ধরনের ফ্রন্ট এন্ড লোগো ডিজাইন মানে অসংখ্য থাকতো, মানে অনেক চাহিদা ছিল তখন। ইভেন আর কি এখনো পর্যন্ত আর কি বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সিং এর কোম্পানি আছে বিভিন্ন, দেখা গেছে যে সে নাটোরে বসে 10 জন ফ্রিল্যান্সার একটা কোম্পানি খুলে আর কি সেইটা হয়তো লোগো ডিজাইন বা কোম্পানির ফ্রন্ট এন্ড ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ডিজাইন করতেছে। তো এই ধরনের কাজগুলো এখন অনেকটা সিঙ্ক হয়েছে। আমি যখন এখন সার্চ দিই শুধু ব্যাক এন্ডও কমে গেছে, কারণ হচ্ছে যে যে ধরনের প্রজেক্ট সেগুলো যদি একটু তুলনামূলক ইজিয়ার হয়, লাইক আমি তখন কেবল আন্ডারগ্রেড পাস করছি, লাইক আমি তখন আর কি জাস্ট ফ্রেশার ইঞ্জিনিয়ার, তো আমি যেসব কাজ পারতাম সেই ধরনের কাজ এখন আর কি দেখা যায় যে এআই টুলগুলো বেশ ভালোই পারে। যার কারণে আর কি ওই ধরনের কাজের ডিমান্ড অনেকটা কমে আসছে। দেখা গেছে যে একটা বেসিক টিকট্যাকটো গেমের কথা বলতেছিলাম, ওই ধরনের কোড কারোর হোমওয়ার্কে আসছে, সে জাস্ট এটাকে এক্সপ্লেইন করা বা ওইটা রিলেটেড কিছু প্রবলেম সলভিং রিলেটেড অনেকগুলো পোস্ট পাওয়া যেত আর কি freelancer.com-এ। কোনো হোমওয়ার্কের উপর বেস করে তাকে হেল্প করতে হবে তার হোমওয়ার্কের কোড। কিন্তু এই ধরনের কোডগুলা এখন হচ্ছে চ্যাট জিপিটিকে যদি আমরা প্রবলেমগুলো দিই, সে দেখা যায় যে ফ্রিল্যান্সারের পিছনে ব্যাক অ্যান্ড ফোর্থ সে টাকা এবং সময় নষ্ট না করে সে চ্যাট জিপিটিকে কোশ্চেনটা সরাসরি দিচ্ছে, হোমওয়ার্কের কোশ্চেন, যে তুমি এক্সপ্লেইন করো। তখন দেখা গেছে যে আমি পার্সোনালি যে তাকে দেখা গেলো 10-এর মধ্যে 10 সার্ভিস দিলেও চ্যাট জিপিটি সেটা 9 বা 10-এর কাছাকাছি দিচ্ছে, ওর থেকে খারাপ দিচ্ছে না। তো খালি খালি সে কেন টাকা বা সময় নষ্ট করবে? এটা একটা কোয়েশ্চেন। এটা শুধু ব্যাক এন্ডের কথাই বললাম। আর ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে এটা 10-এ 10ই বলা যায় যে পারফেক্টলি দেখা যাচ্ছে যে সে যদি এক্সপ্লেইন করে যে প্রবলেমটা এইটা, তখন দেখা যাচ্ছে যে ফ্রন্ট এন্ডের কাজ খুব পারফেক্টলি এআই দিয়ে করা যাচ্ছে। সো ফ্রিল্যান্সিং এর জব সেক্টরটা আর কি খুব মানে বড় আকারে শ্রিঙ্ক হয়েছে বলা যায়, কারণ ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রটা ছিল এরকম শ্যালো নলেজের উপর বেস করেই আর কি, যে আহ, একটা পার্টিকুলার লোগো ডিজাইন করতে হবে, হয়তো ইউজার এসে তাকে এক্সপ্লেইন করে দিত, একজন যে গ্রাফিক্স ডিজাইনে খুব ভালো সে হয়তো এই লোগোটা ডিজাইন করতো। এখন যে এখন বিভিন্ন আর কি এআই টুল দেখা যাচ্ছে যে লোগো ডিজাইন অতটা পারফেক্ট না করতে পারলেও ভালোই লোগো ডিজাইন করে এবং সেটা অ্যাকসেপ্টেবল। তো ইউজার এখন ওই যে সেই টাকা এবং সময় একটা ফ্রিল্যান্সারের পিছনে কেন দিবে? যেহেতু তার কাছে ইজি কম্প্যানিয়ন আছে, এআই কম্প্যানিয়ন, সে তাকে সেই হেল্পটা নিয়ে এসে অনেক ভালো কাজ ডেলিভারি দিতে পারতেছে, একসেপ্টেবল কাজ ডেলিভারি করতে পারতেছে। সো এখন দেখা গেছে যে আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই তাহলে রিলেট করতে সুবিধা হবে। যে আমার একটা স্টুডেন্ট, আমি আসলে ইস্টার্ন ইউনিভার্সিটি টিচার ছিলাম, সে আর কি ব্যাক এন্ডে যেতে চায় না আর কি, অনেক দিন ধরেই সে আর কি ফ্রন্ট এন্ড হোক বা এই ধরনের কাজের সাথে রিলেটেড ছিল। সো সে ভিডিও এডিটিং খুব ভালো শিখছিল। সো করোনার টাইমে সে আর কি একটা আর কি রিমোট জব পায় এবং সে খুব ভালো স্যালারি পায় ওখান থেকে, মানে বাংলাদেশি পার্সপেক্টিভে বেশ হাই এন্ডের স্যালারি পেত সে ওইখান থেকে ভিডিও এডিটিং এর জবে। এখন এই ভিডিও এডিটিং করেই সে ক্যারিয়ার চালাচ্ছিল কয়েক বছর, লাইক 2-3 বছর 4 বছরের কাছাকাছি। এখন আফটার কোভিড দেখা গেছে যে এআই বুমও হয়েছে। এখন হচ্ছে যে এই সময়ের ভিতর ওই কোম্পানি তাকে আস্তে আস্তে আর কি বলছে যে আমাদের ফান্ড আমরা এখান থেকে শিফট করে অন্যদিকে নিয়ে যাচ্ছি, তো তাকে লে অফ করে দিচ্ছে হঠাৎ করে। তো এটা আসলে আমি অত ঘটনার ডিটেলস জানি না আর কি, যে ঠিক এআই টুল ব্যবহারের কারণে কিনা, বাট দেখা গেছে যে এই যে স্কিলটা তার ছিল, এই স্কিলটা আসলে তার আর কি পার্মানেন্ট স্কিল না, মানে দেখা গেছে যে এই স্কিলটাকে রিপ্লেস করতে পারছে এআই অনেক সহজে। মানে অবশ্যই এআই এর বুমটা এখানে রিলেটেড, আমি এটাকে মনে করি যে ওই পার্টিকুলার ঘটনার জন্য বলবো না, বাট ওভারঅল ট্রেন্ডটা হচ্ছে যে এআই টুল ব্যবহার করে এই ধরনের ভিডিও এডিটিং এর কাজ, লাইক আমি যদি একটা অ্যাপের কথা চিন্তা করি ক্যাপকাট, এটার মধ্যে আমরা যদি কোনো ভিডিও, ইভেন আইফোনের যে বেসিক এআই এনহান্সার আছে ওটার মধ্যেও কোনো ভিডিও যদি আমরা কয়েকটা ভিডিও দিলে সে একটা সামারি ভিডিও তৈরি করে এআই দিয়ে, হুম, হুম, সেটাও কিন্তু একসেপ্টেবল অনেক ইউজারের কাছে, যে ওইটাই কিন্তু এনাফ আর কি, সেটা ফেসবুকে পোস্ট করার জন্য বা ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য। সো এই যে এআই দিয়ে যে ভিডিও এডিট করা যায়, সামারাইজ করা যায়, এই যে স্কিলগুলা আমরা যখন নিজেরা ভিডিও এডিট করতেছিলাম সেই তুলনায় ওইটা
অনেকের জন্য একসেপ্টেবল, যার কারণে দেখা গেছে যে এই জবটা রিপ্লেস হয়ে গেছে। সো ফ্রিল্যান্সারের জব এখন অনেকটা হুমকির মুখে আর কি বলা যায়। ওভারঅল মার্কেটটা এখন শ্রিঙ্ক হচ্ছে আস্তে আস্তে। বিভিন্ন জব দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সারের বেশিরভাগ জবই, আমি যেহেতু নিজে ওই ফিল্ডে 3 থেকে 4 বছর ছিলাম, তো আমরা যদি ধরি যে ডেটা এন্ট্রি খুবই ইজি রিপ্লেস করা, ডেটা এন্ট্রি কাজ, বা এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে ইমেল লেখার কাজ। এমনকি ফ্রিল্যান্সিং এ এরকমও ছিল যে তার গুগল অ্যাকাউন্ট খুলে দিতে হবে কয়েকটা। তারপরে হচ্ছে এই ধরনের জবও ছিল, কিন্তু ওই ধরনের জব একেবারেই এখন নাই হয়ে যাবে আর কি আস্তে আস্তে। তার হোমওয়ার্ক করে দেওয়া বা লাইক এই ধরনের যে জবগুলো ছিল, লোগো ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, তারপর হচ্ছে এই যে ইভেন ব্লগ লেখা, কারোর ব্লগে নিয়মিত লেখা পোস্ট করতে হবে, এই লেখা পোস্টের কাজ এখন দেখা যায় যে আর্টিকেল রাইটিং একটা ফ্রিল্যান্সিং জব ছিল। এইটা দেখা যাচ্ছে যে চ্যাট জিপিটি যত ভালো আর্টিকেল লিখে, এটা আর কি দেখা গেলো যে অ্যাকচুয়াল হিউম্যান থেকে সে হয়তো বেটার আর্টিকেল লিখতেছে। তো এই জব পুরোপুরি এখন নাই হয়ে যাওয়ার কথা। তো আমি মনে করি যে ফ্রিল্যান্সিং এর ফিল্ডটা এখন মানে অনেক বেশি হুমকির মুখে। তো এখন তো তাহলে যেটা হচ্ছে, মানে এই যে যে ছেলেটা চাকরি লুজ করলো, তো এরকম তো অসংখ্য মানুষের এই ঘটনাগুলো ঘটবে। তাহলে চাকরি ক্ষেত্রটা কমে যাচ্ছে, তাহলে এখন এই মানুষগুলো পিভট করবে কি করে, বা তার চাকরি বাঁচাতে বা তার ক্যারিয়ারটাকে ঠিক রাখতে তার তাহলে মাস্ট হ্যাভ স্কিল গুলো কি, বা তার কিভাবে এখন ইমপ্রুভ করে ওই জায়গাটাতে যাওয়া লাগবে যে কোনোভাবেই সে রিপ্লেস না হতে পারে। হ্যাঁ, তো হিউম্যান এজ রাখা দরকার আর কি, যে কগনিটিভ স্কিলগুলো আমাদেরকে আর কি আরো বাড়াইতে হবে। মানে পিওর সফটওয়্যার আসলে অনেক স্টিল অনেক বেশি ক্রিটিক্যাল, লাইক ব্যাক এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যে কারণে আমাদের জব এখনো আছে আর কি। তো এই ধরনের জবগুলো যেগুলো আর কি রিপ্লেস করা হার্ড, এই মোমেন্টে আমার কাছে মনে হচ্ছে যে লাইক হিউম্যান এজ আরো বেশ কিছুদিন থাকবে পিওর সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে। সে যদি আর কি লাইক ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার হতে পারে, ভালো ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম সাথে আর কি কিছু এআই স্কিল, এগুলোকে কম্বাইন করে সে যদি একটা পরিপূর্ণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে, এবং সে যেন এআই এর ভুলগুলো ধরতে পারে, বা এই যে স্কিলগুলো হচ্ছে যে লাইক প্রম্পট করে হলেও যেন কোডে কোথায় ভুল হতে পারে, যে কোন টেস্ট কেস কোন এজ কেসে ভুল হতে পারে, সেই বেসিক স্কিলগুলো আসলে খুব দরকার। আসলে আমি যেটা মনে করি যে শ্যালো যে স্কিল বা ফিল্ডগুলো ছিল, সেখান থেকে সরে এসে আর কি ব্যাক টু রুটে ফিরে আসা দরকার কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের। ব্যাক টু রুট হচ্ছে সেই প্রোগ্রামিং। আমি বলতেছি না প্রোগ্রামিং কন্টেস্ট করতে হবে সবার জন্য শিওরলি, বাট বেসিক প্রোগ্রামিং জন্য যে লাইক অ্যালগোরিদম ছিল, ডেটা স্ট্রাকচার ছিল, মেশিন লার্নিং এর কিছু নলেজ, এইগুলো আর কি দরকার সবার জন্য। তাহলে হচ্ছে, এবং এআই এর উপর বেস করেও কিন্তু অনেক জব তৈরি হচ্ছে। এই যে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এটা একটা নতুন জব না, যেটা আর কি লাইক 10 থেকে 15 বছর আগে ছিল না। এই জবটা এখন যেহেতু তৈরি হয়েছে, সেটাকে অ্যাভেইল করা দরকার। এবং ডেটা সায়েন্টিস্ট একটা জব, যেটা আর কি লাইক 20 বছর আগে হয়তো এরকম ছিলই না। সো এই ধরনের জবে ঢুকতে পারা, যেটা আর কি টেকনোলজির একেবারে নিউয়েস্ট ফিল্ডের সাথে আর কি নিজেকে তাল মিলিয়ে চলাটা খুব দরকার, যেহেতু এই জবগুলো কিন্তু এখন ট্রেন্ডি। এবং যদি আমরা ধরি এখন স্যালারি, কিন্তু রিসেন্ট মনে হয় একটা আর কি নিউজ আমি পড়ছিলাম যে হাইয়েস্ট স্যালারি হচ্ছে অফার করা হয়েছে যে আর কি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করছে আর কি। এবং সেটা আর কি রেকর্ড ব্রেকিং, অনেক $1 মিলিয়ন আর কি তাকে স্যালারি দিয়ে তাকে আর কি হায়ার করা হয়েছিল। সো এই ধরনের ফিল্ডে আর কি নিজেকে শিফট করতে পারা, যে যেহেতু এটাই এখন মার্কেটে যাচ্ছে সবচেয়ে বেশি এবং সবচেয়ে ভ্যালুয়েবল, সেদিকে শিফট করা। এবং যেগুলো আসলে রিপ্লেস করা হার্ড, মানে বেশ হার্ড, লাইক আমাদের ক্ষেত্রে যেমন আমাদের যে অ্যাডের বিজনেসে যে পিওর সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে রিমুভ করা খুবই আর কি টাফ কোম্পানির জন্য। কারণ আমাদের যে স্কেলে আর কি সফটওয়্যারটা রান করে, ওইখানে কোনো প্রবলেম হইলে এআই এর পক্ষে ট্র্যাক করা খুবই হার্ড আর কি, যে ঠিক কেন হয়েছে প্রবলেমটা, এটা হিউম্যান অনেক ভালো ডিবাগ করতে পারে সফটওয়্যারকে। তো এই স্কিলটা আর কি এআই এর উপরে একটা এজ আমাদের তৈরি করতে হবে নিজেদের, এমন কোনো স্কিল দরকার যেটা দিয়ে আমরা আর কি এআই থেকে কিছুটা হলেও নিজেদেরকে আর কি আপার হ্যান্ডে রাখতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের জবটা সিকিউর থাকবে, না হলে আসলে ওভার দ্য টাইম আর কি চেঞ্জ হয়ে যাবে।
তবে আগামী 15 থেকে 20 বছর পরে অনেক কিছুই চেঞ্জ হয়ে যেতে পারে। আমরা যখন যতটুকু সিকিউরলি আজকে বলতেছি যে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার জব আজকে সিকিউর, তখন থাকবে কিনা এটা কোশ্চেনেবল। কি দেখা যাক আর কি, সেটা গ্যারান্টি দেওয়া যায় না এখনই। তার মানে আপনি বলতেছেন যে এটারও চলে যাওয়ার একটা পসিবিলিটি আছে? পসিবিলিটি আর টেক ফিল্ড কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। লাইক তুমি যদি চিন্তা করো যে 2010-এর আগের যে ইন্টারনেটের যে টেক ফিল্ড আর 2010-এর পরের যে টেক ফিল্ড, সেটা যেমন অনেকটা ফান্ডামেন্টাল পার্থক্য আছে। তখন তো আমরা মেসেঞ্জারে কলই দিতে পারতাম না, সেই সেই দুনিয়ার সাথে তুমি এখনকার দুনিয়া কম্পেয়ার করো। আবার হচ্ছে লাইক চ্যাট জিপিটি আসছে মাত্র কয় বছর, 4 বছর মার্কেটে ম্যাক্সিমাম। 2020-এর আগের যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি বলি বা যে টেক ফিল্ড ছিল, সেটার সাথে যদি এখন কম্পেয়ার করি 2025 সাল, কত পার্থক্য! সো 15 থেকে, এই জন্য আমি একটা সেফ মার্জিন বলছি, 15 থেকে 20 বছর পরে কি হবে এটা বলা কঠিন। তবে আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে অ্যাডাপ্ট করা দরকার। অনেকে অ্যাডাপ্ট করতে পারে না। লাইক আমার যে সিনিয়র ইঞ্জিনিয়ার ছিল একজন টিমের, সে বলতো যে ও এআই ব্যবহার করে তাহলে তো কোড পারে না, এরকম একটা তার একটি ধারণা ছিল। সে এখন নিজেই আর কি এআই অনেক ব্যবহার করতেছে, সে নিজেকে তাল মিলাই নিচ্ছে আর কি। সো এই যে থিঙ্কিং চেঞ্জ হয় বা আমাদের প্যাটার্ন চেঞ্জ করতে হয় নিজের থেকেই, যে না আমি এইটা একটা পার্টিকুলার মানে আহ, আমি এটা এআই ব্যবহার করব না, এরকম আর কি গোয়া তুমি করলে আর কি তার জন্য বিপদ হতে পারে। অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। 15-10 বছরে হয়তো টাফ, আমার কাছে মনে হয় 10 বছরে পসিবল না। সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের তার বেসিক জব আর কি চলে গেলে আসলে খুবই হার্ড। হয়তো জবের রোলের সংখ্যা কমবে, 15 থেকে 20 বছর পরেও আর কি রোলের সংখ্যা কমবে, কিন্তু আহ, কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকবে, হিউম্যান অপারেটর থাকবেই সবসময়। হয়তো নতুন রোলও আসবে অনেক বেশি, যে যেমন আমার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এখন অ্যামাজনে অনেক, এবং লাইক এই যে এই ফিল্ডগুলো আরো বেশি বাড়বে, রিসার্চ সায়েন্টিস্ট, অ্যাপ্লাইড সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এগুলো আরো আর কি অনেক বেশি বেশি বাড়বে, কারণ জেনারেটিভ এআই এখন আর কি হট কেক ইন্ডাস্ট্রিতে, এবং অনেক বেশি রেভিনিউ আর কি গেইন করতেছে কোম্পানির এগুলো থ্রুতে। এখন ডেফিনেটলি, যেমন মনে করেন একজনের ওই যে ফ্রন্ট এন্ডে এতদিন ধরে কাজ করে আসছে, তাকে এখন হঠাৎ করে যদি বলা হয় যে তুমি জেনারেটিভ এআই তে সুইচ করো, তার তো একটু সময় লাগবে। সেক্ষেত্রে এই অল্প সময়ে আপনার সাজেশন কি হতে পারে যে অল্প সময়ে যারা যারা নতুন আসতেছে তারা তো জানে কি হচ্ছে, বাট যারা আগে হ্যাবিচুয়েটেড ইন ওয়ান স্কিল, তার এখানে শিফট করতে আপনার একদম, যদি আমি 3 মাসের কোন একটা বলি যে 3 মাসে তুমি এটা হয়ে যাবা, সেক্ষেত্রে আপনার সাজেশন কি থাকবে? 3 মাসে করা খুব হার্ড, বাট হার্ড ওয়ার্ক করলে তো অনেক কিছুই পসিবল। আহ, যে হয়তো কোডিং এর কোডিং এর সাথে অভ্যস্ত না, তাকে কোডিং এ আনতে গেলে লিড কোডের একটা প্রবলেম নিজে নিজে সলভ করতে পারার যে এবিলিটি, এটা গেইন করতে তার একটা 3 মাস মিনিমাম টাইম দেওয়া উচিত। 3 মাসের, 3 থেকে 6 মাসের মধ্যে মানুষের অনেকগুলো স্কিলই গ্রো করা পসিবল। প্রোগ্রামিং তো একটা আসলে লাইক রানিং এ বাইসাইকেলের মতো আর কি, নিয়মিত আর কি এটা যে রান করে সে আর কি হয়তো ভালো আর কি স্কিল গ্রো করে ওভার দ্য টাইম। সো প্রোগ্রামিং একটা টুল, এই টুলকে ব্যবহার করে সে ফেরত আসা সম্ভব। আমি মনে করি যে লাইক ফ্রন্ট এন্ড সে ব্যবহার করছে বলেই যে সে ব্যাক এন্ড একদমই পারবে না এরকম না। ফ্রন্ট এন্ডেও কিন্তু কোড লিখতে হয়, ওখানেও সেই ব্যাক এন্ড হোক আর ফ্রন্ট এন্ড হোক, বেসিক্যালি তো আমাদের ফর লুপ, ইফ এলস, ডেটাবেজের নলেজ, এগুলো কিন্তু সব জায়গায় দরকার। হয়তো ফ্রন্ট এন্ডে সে ডেটাবেস অনেক কম ব্যবহার করছে, বাট এই যে নলেজগুলো, এখন তো ইনফরমেশনের যুগ। সো ইন্টারনেটে আর কি অসংখ্য কোর্স আছে, লাইক ইউডেমি আছে, কোর্সেরা আছে, আমি নিজেও ইউডেমি থেকে অনেকগুলো কোর্স করছি। সো এইগুলো অনেক হেল্প করে। সো সেলফ লার্নিং করা পসিবল যে কোনো সময়ই প্রয়োজনে। তো সেলফ লার্নিং করে ফেরত আসা সম্ভব। সো পজিটিভ সাইড থেকেই দেখা উচিত। 3 মাস হয়তো একটু শর্ট টাইম, বাট 3 থেকে 6 মাসের মধ্যে তাকে ট্র্যাকে ফেরানো পসিবল, সে যদি আর কি চেঞ্জ করতে চায় তার ট্র্যাক। রাইট। আমরা তো এতক্ষণ ধরে অনেক এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা স্টেম টেক এসব নিয়ে অনেকগুলো কথা বললাম, এবং এর নেগেটিভ সাইড গুলোও দেখলাম। আমি যদি ইন জেনারেল ওভারঅল পার্সপেক্টিভে বলি, অ্যাজ মানে লেম্যান বা যারা টেক ফিল্ডে নাই,
তাদের উপরও তো এই এআই এর বা এখনকার রেভলিউশনের ইম্প্যাক্টটাও অনেক হাই, পজিটিভ নেগেটিভ সব দিকে। তো সেক্ষেত্রে যারা সে এখন স্কুল লার্নার আছে মনে করেন, বা যারা কলেজ লার্নার আছে, তাদের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত? আরেকটা হচ্ছে এথিক্যাল কনসিডারেশন, যেমন চ্যাট জিপিটি মিস্টেক করতে পারে, অনেক কিছু করতে পারে। সেক্ষেত্রে এথিক্যালি এবং রেসপন্সিবলি কিভাবে টিন থেকে শুরু করে মিডল এজ বা বৃদ্ধ মানুষ সবাই যারা এই টেকনোলজি ইউজ করতেছে, তারা কিভাবে এটার সাথে ইন্টারেক্ট করবে বলে আপনার মানে আপনার চিন্তা ভাবনা কি, এটা যদি একটু শেয়ার করেন। ইনফরমেশন তো আসলে এই যে সুদীপ্তদার আমি কিছুটা কয়েকটা কথা দেখছিলাম বেশ ভালোই এসব বিষয়ে। উনি যেমন বলছে যে লাইক এটা একটা ডাবল এজড ছুরি আর কি। যেমন ছুরিকে আমরা যেভাবে ব্যবহার করতেছি, যে যদি মিস ইউজ করি সেটা আমাদের হাত কেটে ফেলতে পারে, সেরকম আমরা যদি ভালো ইউজ করি তাহলে হয়তো প্রপার কাজটাই করতে পারবে। সো এটা নিয়ে তুমি অলরেডি কি ওনার আমি রেফারেন্স দিতে পারি। ইয়াং বয়সে খুবই আর কি এআই টুল অনেক ডেঞ্জারাস হতে পারে আর কি। যে যারা আর কি স্কুল কলেজে পড়তেছে, লাইক আমার একটা অঙ্ক করতে কঠিন মনে হচ্ছে, আমি অঙ্কটা কপি পেস্ট করে দিলাম চ্যাট জিপিটিতে, এবং সে একটা সলিউশন দিল, এটাই আমার নেক্সট দিনের হোমওয়ার্ক। এটা খুবই ডেঞ্জারাস। এবং সে হয়তো আর থিঙ্ক করতে চাবে না কখনো ফিউচারে। একটা ক্যালকুলাসের অঙ্ক অনেক কঠিন মনে হচ্ছে, ইন্টিগ্রেশন কোনো মতেই ইন্টিগ্রেশনটা হচ্ছে না। আমাদের ক্ষেত্রে দেখা যেত যে স্যার ক্লাসে 20টা অঙ্ক করে দিচ্ছে, তো 60টা অঙ্ক ছিল, বাকি 40টা নিজের করতে হতো ইন্টিগ্রেশন। তো এই যে আমি সারাদিন বসে বসে দেখা গেলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে বসে ওই 40টা অঙ্ক মেলানোর চেষ্টা করলাম। এই স্কিলটা হয়তো চ্যাট জিপিটি অনেকটাই আর কি স্কিলগুলোকে বিনষ্ট করতে পারে। যারা আর কি অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে এখন, যারা আর কি স্কুল কলেজে আছে, তার আর কি ইন্টিগ্রেশন ক্যালকুলাস এগুলো আর ভালো লাগবে না, যে আর কি একবার চ্যাট জিপিটির অনেক সহজে আনসার পেয়ে যাবে। So আমি মনে করি যারা গার্ডিয়ান তাদেরও একটু সচেতন থাকা দরকার, যেন বেবিদেরকে আর কি বা টিনেজারদেরকে একেবারে খুব কম বয়সেই তাদের হোমওয়ার্কের বদলে বা টিচারের হেল্প নেওয়ার বদলে সরাসরি সবসময় চ্যাট জিপিটি ইউজ করার আমি আর কি সাপোর্ট, আমি একদমই সাপোর্ট করি না। চ্যাট জিপিটি ব্যবহার করা যেতে পারে রিয়েল লাইফে, লাইক কালকের ওয়েদার কি হবে, আহ, বা ওইখানে এই মোমেন্টে এখন মানে ওয়েদার কেমন, ফোরকাস্ট কেমন, বা ওইখানে কি কি ঘোরার জায়গা আছে, এই জিনিসগুলো সার্চ করতে মানে রিয়েল লাইফে পজিটিভ ভাইব আনার জন্য আমরা ইউজ করতে পারি। লাইক আমি সান ফ্রান্সিসকোতে বেড়াতে যাচ্ছি, ওখানে কি কি ঘোরার জায়গা আছে, এটা চ্যাট জিপিটিতে সে সার্চ দেওয়া শিখুক। অ্যাজ এ স্টুডেন্ট হোক, সে কম বয়সী হোক, সিনিয়র হোক, যারা ওল্ড এজ আছে, তারা এই চ্যাট জিপিটি কিন্তু খুবই পাওয়ারফুল টুল। এটাকে যদি আমরা মানে পজিটিভ কাজে ব্যবহার করতে পারি, আমাদের লাইফ অনেক অনেক ইজি হতে পারে। লাইক আমরা লাইক দুই বন্ধু একটা জিনিস নিয়ে তর্ক করতেছে, তখন ইজিয়ার হচ্ছে চ্যাট জিপিটিকে একটা কোয়েশ্চেন করা। তবে হ্যাঁ, ব্লাইন্ডলি এটাকে ট্রাস্ট করা উচিত না। লাইক কোনো কিছু একটা প্রেডিক্ট করতেছে যে কালকের খেলায় কে জিতবে, সে চ্যাট জিপিটি বলতেছে যে লাইক এই দল জেতার সম্ভাবনা বেশি, তার মানেই না যে ওই দলটাই জিতবে। সো চ্যাট জিপিটিকে রিয়েল লাইফে পজিটিভলি ইউজ করাটা খুব জরুরি আর কি। আহ, তোমার কোশ্চেনের আরেকটা পার্ট ছিল যেন হচ্ছে যে কলেজের স্টুডেন্টের ক্ষেত্রে স্কুলে একই কথা, যে আমি মনে করি যে আপ টু আন্ডারগ্রেড আসলে শুধুমাত্র যখন খুব হার্ড হয়ে যায়, লাইক আমি এনাফ ট্রাই করার পরে যে হেল্প নিব, লাইক স্কুলের টিচারের কাছে শুনলাম, নিজে চেষ্টা করলাম এনাফ, ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অঙ্কটা করার চেষ্টা করলাম, তাও হইলো না, তখন ফাইনালি যে আর কি চ্যাট জিপিটি ব্যবহার করলে ঠিক আছে, ওইটা অ্যাকসেপ্টেবল। স্টিল ওইটা একটা আর কি আমাদের শুরু হইতে পারে ওইখান থেকেই আর কি র্যাবিট হোল, যে ওইখান থেকেই সে পরের দিন আর কি আর কষ্টই করলো না। আগের দিন সারাদিন নষ্ট হয়েছে, আজকে থেকে আমি আর কি অঙ্কই করব না, এখন থেকে জাস্ট চ্যাট জিপিটি কে সার্চ দিব। এটা আর কি তখন ভয়ানক আর কি, ডেঞ্জারাস আর কি আমি মনে করি। আর এখনকার জেনারেশনের ক্ষেত্রে আমি একটা বিগ আমি রিলেটিভদের মধ্যে দেখতে পাই যে তারা আর কি অনেক বেশি ইন্টারনেট অ্যাডিক্ট হয়ে যাচ্ছে। সো এটা আমি আসলে খুব আর কি হেট করি বিষয়টা। এটাকে ইন্টারনেটটাকে আসলে ইনফরমেশন বেশি থাকলে যেটা হয়, মানুষ আর কি এটাকে মিস ইউজ করে অনেক বেশি। হুম। So, সবাই আর কি সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড হচ্ছে, ইন্টারনেট সেটা চ্যাট জিপিটিতে অ্যাডিক্টেড হতে পারে, অন্য জিনিসে অ্যাডিক্টেড হতে পারে। সো এখান থেকে বের হয়ে আসা দরকার। আমি মনে করি যে এখনো রিয়েল লাইফ স্কিলগুলো দরকার, তাদের টেকনোলজিরও রিয়েল স্কিলগুলো আছে, সেগুলোকে গেইন করা দরকার।
এবং পজিটিভ কাজে আর কি টেকনোলজিকে ব্যবহার করাটা খুব দরকার। আর তোমার কোশ্চেনে আরেকটা পার্ট মনে হয় ছিল, আমি এটা ভুলে গেছি আর কি। আরেকটা আরেকটা এথিক্যাল, পার্ট, এথিক্যাল ব্যাপার ছিল। এথিক্যাল ব্যাপারটা ছিল। আচ্ছা, এথিক্যাল ইউজ এথিক্যাল করা। ব্যাপার আমি হয়তো একটা অ্যামাজনের এথিক্যাল একটা ব্যাপার বলতে পারি যে লাইক আমাদের আসলে একটা যখন আমরা অ্যাডের বিজনেস করি বা টেকনোলজি ফিল্ডে ব্যাক করি, যে অ্যাডের বিজনেসের ক্ষেত্রে আমরা যেন আর কি কাস্টমারের প্রাইভেসি কনসার্ন, মানে প্রাইভেসি ডেটাগুলো আমরা কি যখন ব্যবহার করি তখন আমাদের অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে চলতে হয়। গভর্নমেন্টের লিগ্যাল অনেক ব্যাপার আছে, যেমন ইউএসএ তে আমরা একটা যেমন রুল আছে, সেটা ইউরোপে একটু ডিফারেন্ট। একটা এক্সাম্পল দিতে পারি যে আমরা যেমন আর কি ইউজারের আর কি প্রায় সকল ব্রাউজিং ডেটাও আমরা চাইলে যদি টার্মস অ্যান্ড কন্ডিশনে থাকে ওইটা আমরা ব্যবহার করতে পারি, কিন্তু কথা হচ্ছে ইউরোপে কিন্তু এটা করা যায় না। লাইক যদি সে মাইনর হয়, 18 বছরের কম হয়, তার আর কি বয়স, নাম, তারপরে জেন্ডার এগুলো ব্যবহার করা একদমই নিষেধ ইউরোপের। এখন যারা আর কি লাইক এআই এর উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা আছে, তারা এই ধরনের মিস্টেক গুলো করতে পারে। লাইক সে দেখা গেছে যে কোম্পানির, সে দেখতেছে তো রেভিনিউ আছে, সে তো এআই তো একটা ব্লাইন্ড টুল। এখন তাকে যদি প্রপারলি এক্সপ্লেইন করা না হয় যে এই যে লিগ্যাল ইস্যুগুলো আছে, যে আমি একটা মাইনরের ডেটা ইউজ করতে পারবো না, এটাকে যদি এক্সপ্লেইন করে না করে জাস্ট প্রবলেমটা এক্সপ্লেইন করা হলো সফটওয়্যারের, সে আর কি সুন্দর করে সফটওয়্যার লিখলো এবং সমস্ত ডেটা ব্যবহার করলো এবং তাকে আর কি পার্সোনালি ট্র্যাক করলো এবং সে আর কি টার্গেট করলো ওই ধরনের অডিয়েন্সকে, মাইনরকে। তখন দেখা যাবে যে ওই সফটওয়্যার যখন বাজারে আসবে, তারপরে যখন হচ্ছে একটা বড় কেস তৈরি হতে পারে, লিগ্যাল কেস তৈরি হতে পারে অ্যামাজনের এগেনস্টে, সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কারণেই হইলো একটা বড় ইস্যু তৈরি হতে পারে। এবং ইম্প্যাক্টেড হইতে পারে ওই মাইনরও, যে সে হয়তো ওই ধরনের ডেটা, তার পার্সোনাল ডেটা সে চাচ্ছিল না এইভাবে আর কি আরেকটা কোম্পানি তাকে ট্র্যাক করবে। এআই যদি আমরা ব্লাইন্ড ভাবে ব্যবহার করি, তো আমাদেরকে আর কি এথিক্যালি আরো বেশি রেসপন্সিবল হওয়া দরকার যখন আমরা এআই ব্যবহার করতেছি। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, টেকনিক্যাল এক্সাম্পল, এরকম আরো হাজারটা জায়গা আছে যেখানে এই ধরনের মিস্টেক গুলো হওয়ার চান্স অনেক বেড়ে গেছে। যে লাইক এআই দিয়ে এখন আর কি অনেক অনেকগুলো মিস্টেকই করা সম্ভব যেগুলো রিপেয়ার করা খুব হার্ড। এ ধরনের মানে কি আমাদের রিয়েল লাইফ অনেক বেশি এখন এন্ডেঞ্জার্ড আর কি, যদি এআই এর উপর ডিপেন্ডেন্সি বা এআই এর যে মিস্টেক গুলা, সেগুলো আমাদের লাইফকে অনেক বেশি ইম্প্যাক্ট করতে পারে বিভিন্নভাবে। সো এথিক্যালি আমাদেরকে আসলে আহ, আর কি এথিক্যালি রেসপন্সিবল হওয়া দরকার যখন আমরা এআই ব্যবহার করতেছি। এটা অনেকটা এরকম যে আগুন, আগুন যেমন হচ্ছে মানুষজনকে আলো দিচ্ছে, হেল্প করতেছে, সেটা একইভাবে সেটা পুড়িয়েও দিতে পারে সঠিকভাবে ইউজ না করতে পারে। এখন এআই আগুনে আমরা জ্বলছি, এরকম টাইপের ব্যাপার। So, আবার হ্যাঁ, আলোকিত হচ্ছি। আহ, তো আর সব কিছুতে আর কি এআই এর উপর ডিপেন্ডেন্সিটা ওইভাবে থাকা দরকার, মানে উচিত না। লাইক হুম, আমি লাইক সাপোজ আমি আর কি পার্সোনালি ফিশিং করি হবি হিসেবে। তো আমি যদি এখন ফিশিং না করে যদি সরাসরি চ্যাট জিপিটিতে সার্চ দিতে থাকি করে কোথায় যে স্যামন ধরা যাবে, হুম। আমাকে খুব ফানি আনসার দেয় মাঝে মাঝে। যে লাইক পরের দিন দেখা যায় ওইখানে যে ওইভাবে ফালানো হলো মাছ, একটা মাছও ঠক দিচ্ছে না। ঠিক আছে, তো এই ধরনের ঘটনা ঘটে রিয়েল লাইফে। যারা আর কি খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায় চ্যাট জিপিটির উপর, তারা আর কি এই ধরনের শকের মুখে পড়ে রিয়েল লাইফে। কারণ ফিশিং অ্যাকচুয়ালি একটা স্কিল, যেটা রিয়েল লাইফ স্কিল। দেখা যায় যে যে ওইখানে মাছ ধরে প্রতিদিন, সে অনেক বেশি জানে ওই চ্যাট জিপিটি থেকে। সো কিছু কিছু স্কিল আছে যেগুলোকে রিপ্লেস করা খুব হার্ড। যত ভালো রোবটই বানাই, আমার ধারণা সে অত ভালো মাছ ধরতে পারবে না যেটা হিউম্যান ধরে। সো এই যে স্কিল গুলা, রিয়েল লাইফ স্কিল গুলা কি লাইক সেগুলোকে হয়তো রিপ্লেস করা এআই দিয়ে হার্ড, এবং এর উপর ডিপেন্ডেন্সি, ব্লাইন্ড ভাবে ডিপেন্ডেন্সি তৈরি করলে এই ধরনের কেস তৈরি হবে। আমি সেদিন একটা আর কি আমার একটা ফিশিং ফ্রেন্ড, সে আর কি নিউ ফিশিং ফ্রেন্ড, সে আর কি এসে বলতেছে যে সে আর কি একটা সুইভেল, স্ন্যাপ সুইভেল নাকি আর কি চ্যাট জিপিটি থেকে সার্চ দিছিল যে স্ন্যাপ সুইভেল কি জিনিস। তো এটা খুবই কমন একটা জিনিস, একটা হচ্ছে কানেক্টর বলে আর কি, ফিশিং এর লাইন কানেক্ট করে। সেটা নাকি সে 2 ঘন্টা সময় নষ্ট করছে চ্যাট জিপিটিকে এটা এক্সপ্লেইন করতে করতে। চ্যাট জিপিটি নাকি পরে তাকে বলছে যে এই হচ্ছে একটা ফিশিং এক্সপার্ট, তার ফোন নাম্বার নাও, তাকে কল দাও প্রয়োজনে।
তাকে এতই কনফিউজ করছে 2টা ঘন্টা ধরে যে সে একটা স্ন্যাপ সুইভেল আর কি হয়তো একটা ছবি এঁকে দিলে খুব সহজে এক্সপ্লেইন করতে মানে করা যেত তাকে স্ন্যাপ সুইভেল কি জিনিস। তো এটা হচ্ছে আর কি লাইক ব্লাইন্ডলি এআই ব্যবহার করা উচিত না। আমাদেরকে আর কি এখনো রিয়েল লাইফ স্কিলের প্রতি নজর দেওয়া উচিত এবং কগনিটিভ পাওয়ারের উপর গুরুত্ব দেওয়া উচিত। এবং জেনারেল গুগল সার্চও কিন্তু অনেক সময় ভালো। স্ন্যাপ সুইভেল সে যদি চ্যাট জিপিটিতে সময় নষ্ট না করে জাস্ট গুগল সার্চ দিত, সেক্ষেত্রেও হয়তো ওই আহ, একটু বেটার রেজাল্ট পাইতো আমার ধারণা। গুগলের ইমেজ সার্চ দিলেই পাওয়া যেত অ্যাকচুয়ালি। এইটা চ্যাট জিপিটিতে সময় নষ্ট করার মতো জিনিস না আর কি। যারা আর কি ফিশিং করে সে আর কি কয়েক সেকেন্ডের মধ্যেই পাওয়ার কথা এটা। সো এই যে সময় নষ্ট করছে, এটা একটা রিয়েল এক্সাম্পল যে আমরা আর কি কোন ওয়ার্ল্ডে আর কি ঢুকতে যাচ্ছি। ফিউচারে মানুষ কত বেশি ব্লাইন্ডলি এর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। মানে কে কতটুকু এফিশিয়েন্টলি ইউজ করতেছে তার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। আর কেউ যদি একদম একেবারে নিজে সবকিছু ছেড়ে দিয়ে জাস্ট ওটার উপর ডিপেন্ড করে, একটা সার্টেন টাইম পরে তার স্কিল গুলো যা ছিল সেটাও চলে যাবে। হ্যাঁ, মানে সে লাইক অনেক মিস্টেক করবে অনেক মানে, এবং সে অনেক বেশি ব্লাইন্ড হয়ে যাবে অনেক অনেক বিষয়ে। যে আমি দেখছি যে লাইক আমার একজন কলিগ সে আর কি লাইক নোট জেএস ইনস্টল করতে পারতেছে না, কিন্তু সে দেখলাম যে 2টা ঘন্টা এটা সে অ্যামাজন কিউতে সার্চ দিয়ে দিয়ে সে অ্যামাজন কিউ করছে কি যে লাইক আমাদের নোট জেএসটা হচ্ছে ইন্টারনাল। সে নোট জেএস আর কি লেখা যায় যে ডাউনলোড করছে আর কি লাইক ইন্টারনেট থেকে, এখন ওইটা হচ্ছে আমাদের অ্যামাজনের প্ল্যাটফর্মে করতেছে না। এখন এটা কিন্তু এআই এরও দোষ না, এআই যে ভুল করছে তাও না, কিন্তু এটা আসলে কনটেক্সট ডিপেন্ডেন্ট। তো ওই নোট যে আমাদের প্যাকেজার রান করে না, তো সে 2টা ঘন্টা সময় নষ্ট করছে, আমাদের হেল্প চাচ্ছে, আমরা হেল্প করতে যে কনফিউজড হয়ে যাচ্ছি যে কি অবস্থা, মানে সবই ঠিক আছে কিন্তু রান আর করে না, মানে উইয়ার্ড এরর গুলো দেওয়া শুরু করছে সফটওয়্যারে। এবং পরবর্তী আমার কাছে মনে হয়েছে যে সে যদি কি প্রথমত আমাদের নিজস্ব একটা গুগল সার্চের মতো সেজ নামে একটা সার্চ প্ল্যাটফর্ম আছে, ওখানে যদি সার্চ দিত কিভাবে নোট জেএস ইনস্টল করতে হবে, সে খুব সহজে এটা জানতে পারতো। ব্লাইন্ড ভাবে সে আর কি অ্যামাজন কিউতে A to Z দেখতেছি, সে আর কি এরর মেসেজ গুলো কন্টিনিউয়াসলি অ্যামাজন কিউতে পেস্ট করতেছে এবং ওগুলোর থেকে সে কন্টিনিউয়াসলি একটা এররের লুপে আছে আর কি। এবং এটা সলভ করতে তার মানে অনেক মানে বেগ পেতে হয়েছে। পরবর্তীতে যেটা করতে হয়েছে যে সে সবকিছু ডিলিট করে আবার নতুন করে রিইনস্টল করতে হয়েছে আফটার 2 আওয়ার্স। সো তখন সে ধরতে পারছে যে এটা আসলে নোট জেএসটা অ্যামাজনের ইন্টারনালটা তার নিতে হইতো, সে আর কি ওই এক্সটার্নাল নোট জেএস নিতে ডাউনলোড করতে গেছে এবং এটার জন্যই সমস্যা হয়েছে। সে যদি আমাদের কাছে হেল্পও চাইতো, মানুষ যদি সে যদি হেল্প চাইতো আমাদের কাছে যে অভিজিৎ তুমি আমাকে হেল্প করো, আমি তো ফার্স্ট টাইম আর কি টাইপ স্ক্রিপ্টে কোড লিখতে চাচ্ছি, তো সে যদি নোট জেএস ইনস্টলার একটু হেল্প চাইতো তাহলে হয়তো আমি হেল্প করতে পারতাম তাকে। তো এই যে আমরা আর কি ব্লাইন্ড ভাবে এআই টুলের উপর ডিপেন্ডেন্সি হচ্ছে, যে আগে তো হিউম্যান ইন্টারাকশন ছিল, এই হিউম্যান ইন্টারাকশন এখন কমে যাচ্ছে, যে কলিগের কাছে একটু হেল্প চাওয়া বা প্রয়োজনে যে গুগল সার্চ করা, এই যে জিনিসগুলো এগুলো কমে যাচ্ছে অনেক বেশি। সব কিছুতেই আর কি অ্যামাজন কিউ, সেই চ্যাট জিপিটি, জেমিনি এআই, এগুলোর উপর আমরা অনেক অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি এবং এটার নেগেটিভ ইম্প্যাক্ট অলরেডি পড়া শুরু করছে অনেকের লাইফে। তার মানে এক কথায় কিন্তু এটাও বলা যেতে পারে যে মানুষের হিউম্যান কানেক্টিভিটিটা কমে গিয়ে এখন মেশিন কানেক্টিভিটিটা হয়ে যাচ্ছে বেশি। লাইক আমরা একটা মেশিনের সাথে বেশি ইন্টারাক্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি ইন সাম কেসেস রাদার দেন যেটা হিউম্যান ইন্টারাকশন অনেক দ্রুত সলভ হয়ে যেত, রাইট? হ্যাঁ, ট্রু। লাইক আমরা এখন অনেক বেশি দেখা যাচ্ছে যে লাইক আগে দেখা গেছে যে আমরা যখন একটা প্রজেক্ট করতাম গত বছর লাইক ইউরোপের একটা টিমের সাথে কানেক্টেড প্রজেক্ট করতাম, তো যখন তারাও এত এআই ব্যবহার করতো না, তখন দেখা যেত যে ওরা ওয়েট করতো ইউএস এর টিমের সাথে যে তাদের কখন একটা একটা মিক্স টাইম আছে আমাদের, যখন আর কি দুই দলই অ্যাক্টিভ থাকে অফিসে, সকাল 8টা থেকে 9টা ওই টাইমে। তো দেখা যেত তারা ওয়েট করতো সারাদিন আমাদের জন্য ওয়েট করে, তারা ওই সময় আমরা কানেক্ট করেই করতাম। এখন দেখা যাচ্ছে কোনো প্রবলেম হইলে ইউরোপের টিমরা হচ্ছে অ্যামাজন কিউতে সার্চ টার্চ দিয়ে কোড টোড পুশ করে বসে আছে, এবং এটার জন্য অনেক মিস কমিউনিকেশন তৈরি হচ্ছে দুই টিমের মধ্যে। আমাদের একটা শেয়ার্ড আর কি প্রজেক্ট আর কি, ইউরোপ এবং ইউএস এর 2টা অ্যাডের টিমের মধ্যে একটা শেয়ার্ড প্রজেক্ট, আমরা আর কি স্পন্সর ডিসপ্লে অ্যাড গুলোকে আমাদের মধ্যে কানেক্ট করছি। তো
তারা এখন দেখা গেছে যে সিন্ডার টিম আর কি, আমাদের টিমের নাম সিন্ডার, সিন্ডার টিমের যে সফটওয়্যার তার ডেভেলপার তাদের উপর ডিপেন্ডেন্ট না হয়ে তারা শুধু অ্যামাজন কির উপর ডিপেন্ড করে আর কি। আমাদের টিমের মধ্যে এখন ইন্টার কানেক্টিভিটিটা কমে গেছে ওটার কারণে, যে এটা একটা রিয়েলি আমরা ইম্প্যাক্টেড হচ্ছি, যে সেই টিম তারা দেখতেছে গুগল সার্চ করে, এআই সার্চ করে, সে যেটা পাচ্ছে ওইটাই, ওইটার উপর বেস করে নিজেদের টিমের রিভিউ করে কোড পুশ করে দেওয়া হয়েছে প্রোডাকশন, এবং অনেক বড় প্রবলেম তৈরি হয়েছে। সো এই জিনিসগুলো এখন অনেক বেশি হচ্ছে আর কি, মিসকমিউনিকেশন, এআই ডিপেন্ডেন্সির কারণে এটা আমাদের আর কি রিয়েল লাইফে আর কি অনেক বেশি দেখা যাচ্ছে এই জিনিসটা। তো এইগুলো শুনে আমার একটা জিনিস, একটা কোশ্চেন মাথায় আসতেছে যে সে এই যে কমপ্লেক্সিটি যত বেড়ে যাচ্ছে, আপনার কি মনে হয় যে এই যে বাবলটা একটা সময় গিয়ে একটা বাড়তে 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 একটা থ্রেশহোল্ড ক্রস করে গিয়ে জিনিসটা আবার ফেটে যাবে, লাইক তখন মানুষ এআই কে আর একসেপ্ট করতে পারবে না, লাইক এত নেগেটিভিটি বেড়ে যাবে একটা সার্টেন টাইমে যে ওকে নাও ব্যাক টু দ্য বেসিক, ডোন্ট ইউজ এআই, ডু দ্য স্ক্র্যাচ, ডু দ্য থিংস ফ্রম স্ক্র্যাচ এগেন। এরকম কি কখনো হওয়ার পসিবিলিটি আছে কিনা, নাকি এই জিনিসটা অলওয়েজ সাস্টেন করবে? ফুললি রোল ব্যাক করা তো হার্ড। এটা তো আসলে এটা তো ফ্যাক্ট যে এআই এর টুলের পাওয়ার আছে। এখন এটাকে মিস ইউজ করার কারণে এরকম প্রবলেম বাড়বে, আবার হেল্পও হচ্ছে। যদি হেল্পের কথা ধরি, আমি তো পজিটিভ সাইড নিয়ে অনেক ডিসকাস করলাম। প্রোডাক্টিভিটি বাড়তেছে, অনেক ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্স অনেকটা ভালো, কিন্তু মানে লাইক যখন টিম নিজের থেকেই অপারেট করতে পারে। সো এই দুইটার একটা ব্যালেন্স তৈরি হবে আর কি। মানুষ আর কি শুধু যারা হাইপে আছে, যে চ্যাট জিপিটি যখন প্রথম মার্কেটে আসছিল তখন শুধু লিঙ্কডইনে এই ধরনের পোস্টই শেয়ার হচ্ছিল যে এইবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সকল জব চলে যাবে। এটা মনে হয় 6 মাস থেকে 1 বছর চলছে আর কি, 2022-23-এর সময়। তো সেটা হয় নাই, এবং এটা সহজে হবেও না। আবার পজিটিভ সাইড যেরকম বাড়ছে, এরকম নেগেটিভ সাইডও বাড়ছে। সো দুইটার মধ্যে একটা ব্যালেন্স আসার কথা আর কি। একটা সময়ের পরে মানুষ বুঝবে যে এআই মানেই সবকিছু আর কি সলিউশন না। লাইক এআই দিয়ে এমন উদ্ভট উদ্ভট সলিউশন পাওয়া যায় যেগুলো কোনোভাবে প্রোডাকশনে পুশ করা পসিবল না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের যখন অনেক বেশি কনটেক্সট বেসড হয় সলিউশন, যাই আমি যখন ইনফ্রাস্ট্রাকচারে কাজ করতাম, ওগুলো অনেক বেশি কনটেক্সট বেসড, এআই তে বা গুগলে সার্চ দিয়ে খুব কম আনসার পাওয়া যেত। সো এই যে কনটেক্সট বেসড প্রবলেমগুলো সলভ করতে পারতেছে না, এর অনেক লিমিটেশন আছে। এই লিমিটেশনগুলোকে ওভারকাম ওভারকাম করা পুরোপুরি হার্ডও। সো মানুষ একটা সময় এই কারিশমা থেকে সরে আসবে। মানে অনেকে ভাবে যে লাইক এআই তে কোড দিব, সব কোড সলভ করে ফেলবে। আসলে কখনোই সত্যি না। তাহলে তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের রোলই থাকবে না। সো এটা হবে না। আবার লাইক দুইটার মাঝামাঝি, এটা বললাম যে এআই মানেই সবকিছু সলিউশন না, আবার এআই ছাড়াই একদমই চলবো না। ঠিক আছে, যাই হোক না কেন পৃথিবী উল্টাই গেলেও এআই ইউজ করব না, এটাও খারাপ। সো দুইটার মাঝামাঝি একটা আর কি ব্যালেন্স আমাদের করা দরকার, এবং এটাই হবে আলটিমেটলি। লাইক 5 বা 10 বছর পরে মানুষ হয়তো এআই বুম নিয়ে এত বেশি কথা বলবে না, কারণ এআই তখন এক্সিস্ট করবে আমার পাশে। লাইক যখন আর কি, লাইক 10 বছর পরে এসে আমরা তখন চিন্তা করবো, "ও আচ্ছা, লাইক হয়তো তখন আরো বেশি অনেক পাওয়ারফুল টুল থাকবে, বাট এখন জাস্ট এআই রাইজ হচ্ছে, মানে জেনারেটিভ এআই টুলগুলোর। তখন আর কি ওগুলো আমাদের পার্ট অ্যান্ড পার্সেল হিসেবে অলরেডি থাকবে। তখন হয়তো আমরা আর কি রাইট। জানবো, আচ্ছা এর এর এতটুকু পাওয়ার এবং এর এতটুকু লিমিটেশন। সো মানুষ অনেক বেশি লিটারেট হবে আর কি এই বিষয়ে। অনেক কিছু রিসাফল হবে, বাট অ্যাজ এ হোল এই হুম। জিনিসগুলো আমাদের একটা জীবনের অংশ হবে, আমরা এগুলাকে একসেপ্ট করে আরো ভালো করার চেষ্টা করতে থাকবো, নেগেটিভ হ্যাঁ, গুলোকেও একসেপ্ট করে আসলে। হ্যাঁ, নেগেটিভ গুলো আছে এটা আমরা জানবো তখন, আচ্ছা এটা এটা হুম। মিস্টেক হতে পারে। অনেকে যারা নতুন ইউজার তারা এই ক্ষেত্রে অনেক কনফিউশন তৈরি হচ্ছে আর কি, যে লাইক যারা অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে তারা আর কি বুঝতে যাচ্ছে না যে এটা ভুল করতে পারে। ঠিক আছে, এই অবস্থায় কোড পুশ করে দিচ্ছে। আমাদের এখন প্রত্যেকটা কোড রিভিউতে লেখাও থাকে যে তুমি কি এআই ব্যবহার করে কোডটা লিখছো, ইয়েস অর নো আনসার দিবা। যদি ইয়েস ইয়েস নো এই কোশ্চেনের আনসার ছাড়া আমাদের কোড রিভিউ এখন পুশ করা যাচ্ছে না। সো হুম। একটা রিয়েল এক্সাম্পল যে এআই কি পরিমাণ আমাদের লাইফে আর কি এন্টার করছে। তো তো আমি আমাদের আর কি অ্যাড ক্র্যাক্স অ্যানালাইজার নামে একটা আর কি কোড রিভিউ অ্যানালাইজার আছে, যেখানে এই কোশ্চেনের আনসার দিতে হয়। প্রত্যেকটা কোড পুশ করার সময় এই কোশ্চেনের আনসার দিতে হয়।
তো তার মানে আর কি মানুষ এখন মানে কি আগের থেকে জানাই দিতে হচ্ছে, ও আচ্ছা আমি এটা এআই দিয়ে করছি, এটা এআই ছাড়া করছি। এখন তো এমন হয়ে গেছে যে এই যে রাইটিং এর ক্ষেত্রে বলেন বা কোনো কিছু ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে বলেন অথবা ইমেজ জেনারেশনের কথা বলেন বা কোনো কিছু, কোনটা এআই, কোনটা ফেক, কোনটা রিয়েলি একদম ক্রিয়েটিভ মাইন্ডের কারোর কিছু দিয়ে করে, এটার ভিতরে একটা খুব ফাইন লাইন চলে আসছে। ডিটেক্ট করাটা খুব, যে জানে না তার পক্ষে ডিটেক্ট করাটা খুব ডিফিকাল্ট হয়ে হয়ে আসছে। তো এই সকল ক্ষেত্রে মানে যে অ্যাকচুয়াল ক্রিয়েটর, তাকে বা তাকে ক্রেডিট দেওয়াটা তো এখন খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার মানে চিন্তা ভাবনা কি যে আসলে এ সকল ক্ষেত্রে কি ফেক জিনিস দিয়ে পুরো ইন্টারনেট বা পুরো সবকিছু ভরে যাবে কিনা একবারে, তখন কি হবে আসলে, তখন আমরা, তখন আমাদের অ্যাপ্রোচটা কি হবে ডাটার জন্য? সমস্যা তো বাড়বে দিন দিন আর কি, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা যখন ফেসবুক ইউজ করি, লাইক ফেক ছবি বা ফেক ভিডিওর সংখ্যা অনেক বেশি। এখন তো মনে হয় অনেক চ্যানেলও আছে যারা আর কি সারাদিন শুধু এআই জেনারেটেড ভিডিও আর কি তার লেখা স্ক্রিপ্ট গুলো লিখে দেয়, এবং দেখা গেল বিভিন্ন বেবি মানে বিভিন্ন মানুষ হিউম্যানের ভিডিও তার সাথে অ্যাড করে দিয়ে পলিটিক্যাল ফিগার গুলাকে মিস ইউজ করে আর কি যে কাজগুলো করা হচ্ছে, এটার পরিমাণটা অনেক বেশি বাড়বে ফিউচারে, আমাদের রিয়েল লাইফে অনেক বেশি প্রবলেম তৈরি হবে। এখন এটা থেকে পরিত্রাণের উপায় কি বলা কঠিন। আমি ঠিক জানি না আসলে যে কি করলে এটার সলিউশন হবে। আমাদের আসলে রিজেক্ট করতে হবে নিজেদের থেকে সোশ্যালি হয়তো, যে আমরা ওই ভিডিওগুলো দেখবো না, বা ওই ভিডিওগুলোতে লাইক দিব না, বা ওই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার দেব না। যারা আর কি আমরা রেসপন্সিবল পার্সন, তারা আর কি এগুলো নিয়ে মাতামাতি কম করব। আমার কাছে মনে হয় এগুলো ভালো কিছু না আর কি, যে জিনিসগুলো যে এত বেশি মিম, এত বেশি আর কি ট্রলের শিকার হচ্ছে, অনেক মানুষকে নিয়েও অনেক বেশি এআই ব্যবহার করে ট্রল করা হচ্ছে। সো এই জিনিসগুলো আর কি কমা দরকার সোসাইটির ভালোর জন্য। এইগুলো আমি কখনোই পজিটিভ হিসেবে দেখি না। এইটা তো মানে প্রোডাক্টিভিটি বুস্ট করতেছে না কারোর, সোশ্যাল মিডিয়ার ভিতরে যে এআই গুলো ব্যবহার হচ্ছে। এআই দিয়ে আসলে বেস্ট কি কি ইউজ আছে, বেস্ট ইউজ আছে যে লাইক একজন যে আর কি ডিজেবল পারসন তার জন্য অনেক হেল্প হয়, এটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট। যে লাইক যে দেখতে কম পায় তার হয়তো একটা চশমা পরে দিলাম, সেই চশমাটা তো এআই অ্যাসিস্টেড অনেক হেল্প করে, লাইক সোশ্যাল মিডিয়ার কল অ্যাকসেপ্ট করতে হেল্প করতেছে, সব কিছুই ওভারঅল। সো আবার ওর্স্ট হচ্ছে যে লাইক তার নামে একটা ফেক মিম ছেড়ে দিয়ে বা ট্রল পোস্ট করে এমন হেনস্থা করা হলো একটা মানুষ, সে আত্মহত্যা করতে বাধ্য হলো। এই জন্য আমি ওই যে ব্ল্যাক মিরর সিরিজটা দেখতাম আর কি, এবং সেই ব্ল্যাক মিররের আর কি সিরিজের অনেকগুলো আর কি রিয়েল লাইফে আর কি দেখা গেছে যে বাস্তবে পরিণত হয়েছে অলরেডি। এটা 2016 থেকে 2018 সময়ের এই যে সিরিজটা, এটা সিরিজটা আর কি প্রযুক্তির নেগেটিভ সাইড নিয়ে বানানো হয়েছিল। তো এআই তখন মার্কেটে নতুন। সো এআই ফিউচারে মানুষের জীবনে কি কি ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা চিন্তা করে এই সিরিজের নির্মাতারা অনেকগুলো এপিসোড তৈরি করছিল, এবং ইন্টারেস্টিংলি অনেকগুলো এখন রিয়েল লাইফের ফ্যাক্ট হয়ে গেছে। সো এই যে একটা মনে হয় ভার্চুয়াল গেমের একটা এপিসোড ছিল, সেটা অনেকটা এখন দেখি মেটাতে ওই গেমটাই তৈরি করতেছে মানুষ। ঠিক আছে। সো এই যে এখন আসলে অস্বীকার করার উপায় নেই, বাট আমি মনে করি যে প্রযুক্তির ওভার ইউজ আমাদের লাইফে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, এখনই অলরেডি ফেলতেছে এবং ফিউচারে অনেক অনেক বাড়বে কি। এই জন্য আমি চেষ্টা করি যে একটা ব্যালেন্স রাখার আর কি, যে প্রযুক্তির আমি নিজে একটা টেক পার্সন হয়েও আমি চেষ্টা করি যে যতটুকু যে কম মানে ব্যবহার করা যায় অনেক ক্ষেত্রে, যেগুলো আর কি রিয়েল লাইফের প্রবলেম রিয়েল লাইফে সলভ করা যায়, যেন সব কিছুতেই আর কি মানে টেকনোলজি, এআই, মানে বিভিন্ন ডিভাইস, টেক ডিভাইস, এগুলো আর কি কম ব্যবহার করা যায়, ততই ভালো আমার জন্য, আমি মনে করি। তার মানে প্রিয় দর্শক বৃন্দ, আপনারা দেখছেন আমরা অনেকক্ষণ ধরে এই কথাগুলো বললাম, এবং দাদার কাছ থেকে একটা জিনিস যেটা আমি আবার হাইলাইট করব, ব্যালেন্স। ব্যালেন্স ইজ দ্য কি। টেকনোলজি রেভলিউশন আসবে, যাবে, সবকিছু হবে, বাট ইন দ্য মেন টাইম স্যানিটি রক্ষা করার জন্য দুইটার মাঝখানে পজিটিভ নেগেটিভিটিতে ব্যালেন্স রক্ষা করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। দাদা, আর কোনো কিছু কি মিস করলাম আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, যে পয়েন্টগুলো আমাদেরকে আসলে টাচ করার কথা ছিল? কোনো কিছু কি আপনার মনে হয় যে আমরা মিস করলাম, আমরা ডিসকাস করতে পারি?
না, আমাদের মনে হয় গুড এনাফ টাইম আসলে ডিসকাশন করা হয়েছে, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের উপরে। আহ, কিভাবে সময়টা চলে যায় আসলে কথা সময়টা বলতে বেস্ট গেলে। ফার্স্টেই আর কি পাস হয়েছে আমার ধারণা। লাইক আমরা যেগুলো নিয়ে ডিসকাস করতে চাইছি আজকে, মোস্ট অফ দ্য থিংস আর কি আহ, আমরা টাচ করছি। তো ধন্যবাদ হ্যাঁ, তোমাকে। ধন্যবাদ দাদাকে এই সময় দেওয়ার জন্য এবং অনেক 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 কি বলবো যে ইনসাইটফুল কথা এবং ডিসকাশনের জন্য। কি করা উচিত কি করা উচিত না, নিউ এরা যে আসতে যাচ্ছে সেখানে আমরা কিভাবে নিজেদেরকে টিকিয়ে রাখবো, কিভাবে ওটার সাথে অ্যাডাপ্ট করব, সেগুলো নিয়ে আমরা কথা বললাম। তো দর্শকবৃন্দ, অক্টোবর মাসের পডকাস্ট সিরিজ এখানেই সমাপ্ত হচ্ছে। আমরা আবার 1 মাস পরে অর্থাৎ ডিসেম্বরে আবার আসবো, এবং আমি দাদাকে আবারও ইনভাইট করে রাখলাম। দাদার শুধুমাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওইটা যদি পাশে রাখি, উনি কিন্তু অনেকগুলো হবি মেনটেন করেন। তো এটা একদমই আমরা এখনই ডিসক্লোজ করব না, বাট দাদাকে নিয়ে আমরা আরো আরো একটা এই হবি কিভাবে লাইফকে আরো স্মুথ করে, বিভিন্ন জিনিস কিভাবে, এই যে ব্যালেন্সের কথা বললাম সেই ব্যালেন্সটা কিভাবে মেনটেন করে, সেটা নিয়ে আমরা একসময় কথা বলবো। ধন্যবাদ সবাইকে, আপনারা দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর দাদার ফ্রিল্যান্সিং এর কথা বলেছে না, সেটার প্লেলিস্টটাও আমাদের এখানে এন্ড ক্রেডিটে দেওয়া থাকবে, দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে। টাটা। ধন্যবাদ।